চলে যাই। চিটশিট কোথায়? চিটশিট। এবার হয়েছে। আচ্ছা, কি বলছিল? কে কি বলছে? সাকিব কি বললেন? আর কিছু বলিনি। ওই তো মানে মনে হচ্ছে আল্লাহ কতদিন ক্লাস করিনি, তাই তো? হ্যাঁ, ওইটাই। আর আমার তো মনে হচ্ছে শিরে আরো 2টা দিন যদি আমি একটু সময় পেতাম, একটু ঘুমায় নিতাম। আপনার তো সারাদিনই ক্লাস নেওয়া লাগে, এই কারণে মনে হয়। আমরা তো একবার ক্লাস করি। যেমন আরো তো অনেক কি থাকে, কাজ টাজ থাকে। তো হচ্ছে যে কালকে একটু বিকেলের দিকে সময় পেয়েছি, একটু ঘুমাইছে আর কি। আবার মানে আসলে একটু পরে শুয়েছি, আবার মাগরিবের একটু আগে উঠে গেছি, ধরেন 1 ঘন্টার মতো। ওই ঘুমটাই হচ্ছে কাল হয়ে দাঁড়িয়েছে। কি কাল হয়ে দাঁড়িয়েছে যে আর রাতে ঘুম আসলো না, রাতের 12টা 1টা 2টা আমার শুতে 12:30 বেজে গিয়েছে। ঘুম আসছে না ফজরের নামাজ যখন, তখন গিয়ে একটু ঘুম আসলে। এখন বলেন শরীর ভালো লাগে? আমার তো সকালে উঠতেই ইচ্ছে করতেছিল না। আমার ভাবছিলাম যে আজকে যদি অফ ডে থাকতো তাহলে কত ভালো হতো। জি ম্যাম, বন্ধু হলে এরকমই মনে হয়। যাই হোক, কেমন আছেন সবাই? আচ্ছা, সাব্বির দেখি একটু আপনাকে ভিডিওটা অন করেন তো। সাব্বির আর সাকিব হচ্ছে ভিডিওতে থাকে। এদের কি খবর? আরিফ, একটু কি আপনাকে দেখতে পারি? দেখি তো আপনি আসলে সজাগ আছেন নাকি। আরে ভাই মনে হয় চলে গেছে। শান্ত, আছে। জি ম্যাম আসি বললে হবে না, একটু দেখি আপনাকে, ভিডিও অন করেন। শান্ত, শোভন, মাইক্রোফোনে প্রবলেম বুঝতে পারছি। আচ্ছা, কানেক্ট করা নাই। ওয়েবক্যাম কানেক্ট করা নাই? না ম্যাম। আপনারা যে ক্লাস করছেন, রিয়েলি কি আপনারা করছেন কিনা, নাকি আপনাদের জায়গায় অন্য কেউ জাস্ট অন করে চলে এসেছে? বুঝবো কিভাবে? এটা তো অফিসে আর কি করা লাগে যে হ্যাঁ। আচ্ছা ম্যাম, আমি ওয়েবক্যাম কানেক্ট করতেছি, সমস্যা নেই। তো আমাকে নয় যে ওই বৃহস্পতিবার আমাদের ছোট্ট একটা মিটিং হয়েছিল, আপনাদেরকে তো বলেছিলাম। তো সেখানে বলা হয়েছে যে মিনিমাম আপনাদেরকে 5 থেকে 10 মিনিট অ্যাটলিস্ট ভিডিওটা থাকবে, যাতে আইসিটিতে যখন আপনাদের এইগুলো যায় প্রুফ থাকে যে হ্যাঁ আমার স্টুডেন্টরা কি করছে, ক্লাস করছে। বুঝতে পেরেছি? জি ম্যাম। সাকিবকে তো কিছু বলার নেই, ও তো শুরুতেই চলে আসে। না, আমি রেগুলার আছি। আপনি রেগুলার। আপনাদের আহসানুল্লাহ, শরীফ, তুষার এরা কই? এরা আসে না কেন? এদের সাথে কোনো কন্ট্যাক্ট করেন না? টাইম মতো ক্লাসে আসে না?
আপনাদের ব্যাচটা কত ভালো ছিল, একদম সবাই রেগুলার ক্লাস করতেন, টাইম টু টাইম সবাই প্রেজেন্ট থাকতো। আর এখন আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এখন 54 ব্যাচ হচ্ছে, সবাই রেগুলার থাকে। মানে এক একজন এক এক ব্যাচে চলে গেছে, তারপরে রুচি মতো ক্লাস করে এক এক সময় নিয়ে নাই প্রবলেম হয়ে যাচ্ছে। কারণে দেখা যাবে আপনাদের ব্যাচে ঠিক অন্য আছে। চলে আসবে, অন্য মানুষ ঢুকে চলে আসছে, অ্যাড হচ্ছে। আচ্ছা, আজকে আমরা কি শিখবো? আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ওয়েব টেমপ্লেট ডিজাইন। ওয়েব টেমপ্লেট মানে বুঝি, আরিফের তো জানার কথা, আরিফ তো এই ব্যাপারে খুব ভালো জানে, সে যেহেতু ডেভেলপার। আরিফ, আপনি নিজে কি ওয়েব টেমপ্লেট ডিজাইন করে তারপরে হচ্ছে এই ডেভেলপ করবেন? তো ওয়েব টেমপ্লেট হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করার আগে, ডেভেলপার যখন ওয়েবসাইট ডিজাইন করে বা ডেভেলপ করে, তার আগে যারা গ্রাফিক ডিজাইনার তারা হচ্ছে একটা টেমপ্লেট ডিজাইন করে দেয়। ক্লায়েন্ট আপনাকে আগে হায়ার করবে যে আমাকে একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন করে দাও, যে আমার ওয়েবসাইটটা কেমন হবে ওই জিনিসটা আমাকে একটু ডিজাইন করে দাও। আমার ডেভেলপার পরে এটাকে ডেভেলপ করবে। ফার্স্ট কাজ হচ্ছে ডিজাইনারের, সে হচ্ছে ডিজাইন করবে, এরপরে যাবে হচ্ছে ডেভেলপারের কাছে, ডেভেলপ করে সেটাকে ওয়েবসাইট আকারে রূপ দিবে। পরে হচ্ছে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর, ডোমেইন হোস্টিং করার পর সেটা লাইভে চলে আসে। বিষয়গুলো তো আসলে সবার জানি, তাই না? এখন এই একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়, যে জেনে করতে হয়। আমি শুরু থেকেই বলে এসেছি যে যত বেশি স্টাডি করবেন, মানে রিসার্চ করবেন, যত বেশি রিসার্চ করব আমরা তত বেশি নলেজ গ্যাদারিং হবে। নলেজ গ্যাদারিং। সাব্বির কি ঘুম পাচ্ছে? অনেক ভোরে উঠেছি তো ম্যাম, 7টার আগে উঠি এইজন্য। আচ্ছা, ঠিক আছে, ক্লাস শেষে রেস্ট নিয়ে। আচ্ছা, ওকে। তো এই যে ওয়েব টেমপ্লেট ডিজাইন করছি আমরা, এই ওয়েব টেমপ্লেট ডিজাইন করার সময় আমাদেরকে অনেক কিছু মাথায় রাখতে হবে, যে যারা ডেভেলপ করবে তাদের যাতে সুবিধা হয়। কারণ আমরা যখন পিএইচডি ফাইলটা দিচ্ছি, ফাইলটা যদি অনেক ভারী হয় তাহলে তার জন্য একটা হ্যাম্পার হবে। আমি যে ডিজাইনটা করছি, ডিজাইনটা যদি একটা মেজারমেন্টে না থাকে তাহলে সে ডেভেলপ করতে গিয়ে প্রবলেম ফেস করবে। এরপরে হচ্ছে রেসপন্সিভ একটা অপশন আছে, যে ডেস্কটপে যখন দেখছি তখন ওয়েবসাইটটা একরকম দেখতে, বাট ল্যাপটপে যখন দেখছি তখন কি সেটার সাইজটা একটু ছোট হয়ে আসছে, মোবাইলে যখন দেখছি তখন আবার আরেক রকম হয়ে যায়। খেয়াল করেছি এই বিষয়গুলোকে, এগুলোকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন। তো আগে আসেন দেখি, আমরা কি ক্লাস স্টার্ট করে দেব? ম্যাম জি ম্যাম, স্টার্ট করেন। আচ্ছা, একটু পানি। হ্যাঁ মাহাদি, শুনতে পাচ্ছি। কি খবর? আচ্ছা, আপনাদের সবার খবর বলেন। এই বিহান্সে অ্যাকাউন্ট হয়েছে, নিজেদের পোর্টফোলিও ক্রিয়েট করেছেন? আপনার মাহাদি কি হচ্ছে, পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হবে কবে? ঠিক আছে, তাহলে কোনো অ্যাকাউন্টই খোলা হয়নি? সাব্বির, ম্যাম আমি খুলিনি, সবকিছু দেখেছি, বাট আজকে যদি সময় পাই করে ফেলে দেব। ফেলে দিয়েন, ফেলে রেখে দিয়েন, কাজ করার প্রয়োজন নেই। ম্যাম, ফাইবারের সাথে ফিন্যান্স অ্যাড করা যায় না কেন, লিংক করা যায় না কেন? ওখানে তো একটা লিংক আপ অপশন আছে ফাইবারে, করা যায় না ওইটা। তাহলে আপনি আপনার কাজগুলো অ্যাড করে দিন। আরেকটা আছে না, পিডিএফ অ্যাড করা যায়। ও হ্যাঁ, আপনি সরাসরি অ্যাড করতে পারবেন না, বাট আপনি যখন বায়ারকে রিকোয়েস্ট পাঠাবেন
তখন আপনার পোর্টফোলিওটার ওই যে লিংকটা আছে না, জি লিংকটা ম্যাম। শেয়ার করে দিবেন। আপনার কভার লেটারে থাকবে যে ইউ ক্যান সি মাই ওয়ার্ক, হেয়ার ইজ মাই পোর্টফোলিও লিংক, আপনি লিংকটা শেয়ার করে দিবেন। আর আরেকটা অপশন আছে, আপনি যে গিগগুলো বানাচ্ছেন জি ম্যাম, একটা গিগ বানাইছি। গিগের নিচে স্ক্রল করে দেখবেন যে পিডিএফ দেওয়া যায়, ভিডিও আপনি চাইলে অ্যাড করতে পারবেন অথবা ইমেজগুলো অ্যাড করতে পারবেন, ওখানে ওইটা করে রাখতে পারেন। ওকে, ওকে ম্যাম। আপনাকে ম্যাম ফাইবারের পেমেন্ট সম্পর্কে যদি একটু বলতেন। ফাইবারের পেমেন্ট জি ম্যাম। আগে তো কাজ করেন, আগে তো $100 বানান, পেমেন্ট তো পরের কথা। পেমেন্টের পিছনে যদি আগে ছুটি তাহলে কি হবে? আচ্ছা, পেমেন্ট হচ্ছে আমরা পেমেন্ট যে অপশনটা সেটা আপাতত স্কিপ করব। যখন আমাদের ডলারগুলো অ্যাড হতে থাকবে, উইথড্র করার আগে আমরা পেমেন্ট অপশনটা অ্যাক্টিভ করে নিব। পেপালটা তো আসলে এখন অ্যাপ্রুভ করাটা একটু টাফ হয়ে যাচ্ছে, তারপর আপনি পেপাল অ্যাকাউন্ট করে নিতে পারেন। ইউটিউবে দেখবেন বিভিন্ন পেপাল অ্যাকাউন্ট কীভাবে করে। আমরা হচ্ছে পায়োনিয়ার অথবা হচ্ছে স্কিল এইগুলোকে অ্যাক্টিভ করে উইথড্র করতে পারবো। আমরা আপাতত অ্যাকাউন্ট সেকশনটাকে একটু স্কিপ করে যাব। ফ্রিল্যান্সার বলেন, পায়োনিয়ার বলেন, সবগুলোতে। ঠিক আছে, জি ম্যাম। আগে হচ্ছে আমরা ডলারগুলো ইনকাম করি, অ্যাপ্রুভ করি যে হ্যাঁ আমি কাজ করেছি, দেন হচ্ছে গিয়ে পেমেন্ট উঠাবো। কারণ আপনার অ্যাকাউন্টে যদি আসে, যেমন শান্ত অ্যাকাউন্ট করেছে ফাইবারে, ডলারগুলো এসে জমা হচ্ছে, এখান থেকে তার ভ্যানিশ হওয়ার কোনো অপশন নেই। আর আরেকটা কথা মনে রাখতে হবে, মাঝে মাঝে এমন হয় যে আপনি হয়তো বা এক পিসিতে, আপনার যে পিসি সেইটার কি বলে আইপি, যেটা এক পিসিতে আপনি অ্যাক্টিভ করেছেন আবার অন্য আরেকটা পিসিতে সেটা ওপেন করেছেন, সেক্ষেত্রে মাঝে মাঝে হয় কি যে সাইটগুলো যে আছে ওরা ব্যান করে দেয়। একটু কেয়ারফুল থাকবো যাতে এই বিষয়টা থাকা যায়, সেফ থাকা যায়। ওকে, আচ্ছা চলেন আমরা চলে যাই। একটা ওয়েবসাইটের নাম বলেন কেউ। ম্যাম আমাদের ওয়েবসাইটে ভিউ করে আছেন। এই কে কে কথা বলে এইভাবে? ম্যাম আমাদের ওয়েবসাইটে ভিউ করে আছেন, ভিজিট করে হ্যাঁ আছেন। সেটা তো বুঝলাম, তার মধ্যে আবার কে ভয় দেখালো? জানি না ম্যাম। ম্যাম ভয় দেখাই নাই, একটু বুঝতে অন করা বুঝতে পারছি না। আচ্ছা ওকে, চলেন আমাদের ওয়েবসাইটে ঢুকি। আহা, কোথায় আসলাম? রেজিস্ট্রেশনে চলে এসেছি তো। ম্যাম বলেন। আর আজকে কি ওয়েব টেমপ্লেট দেখাবেন? হ্যাঁ, আপনার হেডফোন ঠিক হয়েছে? জি ম্যাম, মাত্র কানেক্ট করলাম। হ্যাঁ, আজকে আমরা ওয়েব টেমপ্লেট দেখব। তবে ওয়েব টেমপ্লেটের মানে শুরু করব বেসিক জিনিসগুলো, কি কি লাগে, কি কি প্রয়োজন, কোনটায় কি কাজ করলে পাওয়া যাবে, কি কিভাবে কাজ করে দেখব। আজকে হয়তো বা ডিজাইন করতে পারবো না, আমরা আগামীকালকে ডিজাইন করব। আচ্ছা, আমরা একটা ওয়েবসাইটে এসেছি।
তো এই ওয়েবসাইটটার নাম কি, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের যে এলইডিপি তার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা কি আগে দেখেছিলাম সবাই? জি ম্যাম দেখেছিলাম। আচ্ছা ওকে, হ্যাঁ দেখেছি। ম্যাম এই দেখলাম আমি। এটা দেখার তো কথা, কারণ আপনি এলইডিপি কোর্স করছেন, অ্যাটলিস্ট তো তাদের ওয়েবসাইট আছে কিনা, তারা কি কি সুবিধা সুযোগ সুবিধা দিচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করার সময় তো আমরা দেখছিলাম। হ্যাঁ নোটিশ কি, এটা তো আসলে দেখার কথা ছিল। যাই হোক, তো এই যে ওয়েবসাইটের মধ্যে ফার্স্ট যে পার্টটা দেখতে পাচ্ছি, এই পার্টটাকে আমরা কি বলি, হেডার বলি। আরিফ কি বলেন আপনারা? ম্যাম হেডার বা নেভ বার। হোম পেজ ম্যাম, হোম হ্যাঁ, আমরা এটাকে হেডার বলছি, যে হেডে যেমন সব কিছু থাকবে, টোটাল এই বিষয়টাকে আমরা হেডার বলছি। এরপরে এই যে এটা স্লাইড করে করে আসছে, এটাকে আমরা স্লাইডার বলি। তারপরে হচ্ছে ইনফরমেশনগুলো যে দেখতে পাচ্ছি, এটাকে বডি বলছি, বডির মধ্যে অনেক ইনফরমেশন থাকতে পারে। এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলছি, বাট উপরে এটাকে ইনফরমেশন বলি। ছোট ছোট হচ্ছে এই ইনফরমেশন আছে। আর একদম নিচের দিকে আসলে যে পার্টটা দেখতে পাচ্ছি, এই পার্টটাকে কি বলা হয়, ফুটার বলা হয়, যেখানে আমাদের ঠিকানা বা অ্যাড্রেস টাইপের আর এই অপশনগুলো থাকবে। তো অন্য আরেকটা, আচ্ছা আগে এই ওয়েবসাইটটা দেখি। আবার কিছু কিছু ওয়েবসাইটে হচ্ছে এই হেডারের উপরেও আবার ছোট্ট একটা লাইন থাকে, সেটাকে আমরা টপ হেডার বলি, যে একদম শীর্ষে হেডলাইন। অনেক সময় যে খবর যায়, যে আজকে খবর, তাজা খবর, এই খবর, সেই খবর, এই অপশনগুলো যায়। এই যে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটা ডেভেলপার ক্রিয়েট করার আগে ক্লায়েন্ট কি করে, একজন গ্রাফিক ডিজাইনার মানে ডিজাইনারের কাছে যায়। ডিজাইনারকে এই জিনিসটা আগে ডিজাইন করে দিতে হয়, যে কোথায় কি থাকবে, হেডারে কি কি থাকবে, স্লাইডটা কোথায় থাকবে, ইনফরমেশনের মধ্যে কি কি অপশন থাকতে পারে, ফুটারে কি কি অপশন হবে, বা ব্যাকগ্রাউন্ড ইমেজে কি কতটুকু সাইজের ইমেজ হবে, এই জিনিসগুলো সম্পূর্ণ ডিজাইন করে দেয় কে, একজন গ্রাফিক ডিজাইন করে দেওয়ার পরে সেইটা হচ্ছে পিএইচডি ফাইলটা কাকে দেওয়া হয়, ওয়েব ডেভেলপারকে দেওয়া হয়। সে তখন একটা ওয়েবসাইট ডেভেলপ হয়ে গেলে সব কমপ্লিট ওকে, দেন হচ্ছে ডোমেইন হোস্টিংয়ের মাধ্যমে এটাকে অ্যাক্টিভ করে লাইভে আনা হয়, আমরা তখন ওয়েবসাইটটা দেখতে পারি। বাট পিছনের যে কাজগুলো ফার্স্টে কাকে করতে হয়, গ্রাফিক ডিজাইনারকে করতে হয়, এরপরে ডেভেলপারকে, তারপরে হচ্ছে লাইভে আসে। এই বিষয়টা জানি সবাই, জানা তো অ্যাটলিস্ট দরকার, এই জিনিসটা সবার জানা উচিত। এখানে কারো কোনো কোশ্চেন? না ম্যাম। কেন কোনো কোশ্চেন নেই? ওকে, তো এখন আসেন, আমি ফার্স্ট থেকেই বলে এসেছি যে যত বেশি স্টাডি করবেন, যত বেশি রিসার্চ করবেন, তত বেশি আপনি নলেজ গ্যাদার করবেন, তত বেশি আমরা জানতে পারবো। এখন আমি যদি আপনাকে বলি যে আমি একটা ই কমার্স সাইট বানাতে চাই, একটা ওয়েবসাইট বানাবো, সাপোজ সেখানে আমি রেস্টুরেন্ট টাইপের করব, যে ওখানে কাচ্চি থাকবে, বিরিয়ানি থাকবে, তেহারি, তারপর ফাস্ট ফুড আইটেম, এই আইটেমগুলো থাকবে, আমাকে একটা ডিজাইন করে দাও। আপনি কোনো স্টাডি করলেন না, কোনো কিছু করলেন না, যে কোথায় কি হবে, কিভাবে বসাবো, আপনি জাস্ট ডিজাইন করা শুরু করে দিলেন। সেই কাজটা যতটা না পারফেক্ট হবে, তার থেকে পারফেক্ট হবে যে আপনি রিসার্চ করলেন, অনেকগুলো ডিজাইন দেখলেন, এরপরে ট্রাই করলেন যে কাজ করার জন্য। ফার্স্টে আমরা যেটা করব, যে আমরা ট্রেস করা মানে হচ্ছে অন্যেরটা কপি করব, অন্য ডিজাইনগুলোকে 4-5 বার বা আরও বেশি কপি করে ক্রিয়েট করার পর একটা নলেজ গ্যাদারিং হবে, যে হ্যাঁ কোথায় কি হবে, কিভাবে সেট করা যায়, দেন হচ্ছে কি আমরা নিজেরা ডিজাইন করব। তো এটা তো হচ্ছে একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে, আমি যখন ডিজাইন করছি, ডিজাইন করার পর সেটাকে রেসপন্সিভ করা হচ্ছে ডেভেলপারের দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। বাট আমি যখন মক আপ করবো, আমার ক্লায়েন্টকে হ্যাপি করার জন্য, স্যাটিসফাইড করার জন্য আমাকে অবশ্যই কী করতে হবে, রেসপন্সিভ ডিজাইন করে দেখাতে হবে। রেসপন্সিভ ডিজাইন কাকে বলে, যে আমি যখন
আমি যখন এই কম্পিউটারের মনিটরে দেখছি তখন হচ্ছে একটা সাইজ শো করছে, আমি যখন ল্যাপটপে দেখব তখন সাইজটা ছোট হয়ে যাবে, যখন ট্যাবে দেখব তখন সাইজটা আরও ছোট হবে, যখন আমি মোবাইলে দেখব তখন কিন্তু ডিজাইনটা আরেকটু ছোট হয়ে আসবে। তো এই ডিজাইনটাকে রেসপন্সিভ করার দায়িত্ব হচ্ছে টোটালটাই ডেভেলপারের। বাট আমরা যখন ওয়েবসাইটের মকআপটা নিয়ে আসি, মকআপটা করার সময় আমাকে একটু ক্লিয়ার করে দিতে হবে যে আপনার ডিজাইনটা এরকমটা হবে। দেখেন এখানে আমি এই ডিজাইনটা দেখা যাচ্ছে। তো এই ডিজাইনটা যখন কম্পিউটারের মনিটরে দেখছি তখন সাইজটা একরকম, যখন ল্যাপটপে চলে এসেছি দুই পাশ থেকে সাইজটা কি হয়ে গিয়েছে, কমে গিয়েছে। দেখেন মনিটরে যখন ছিল এই লেখাটার বাম পাশে আর ডান পাশে অনেকখানি জায়গা ছিল, মনিটরে এসেছে সেটা একটু চেপে এসেছে, ট্যাবে যখন চলে গিয়েছে তখন ওই জায়গাটুকু ভ্যানিশ। আবার মোবাইলে যখন দেখছি তখন কি হয়ে যাচ্ছে, ভার্টিক্যালি শো করছে, এখানে কিন্তু হরিজন্টালি শো করছে। এটাকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন। তো মকআপ করার সময় আমরা এইগুলো সবগুলোই তো ইমেজ নিয়ে করব, একটা ছবি নিয়ে জাস্ট বসাবো, মকআপ দেখাবো। এটা নিয়ে আমাদের টেনশন করতে হবে না। অনেকে বলবে যে রেসপন্সিভ কিভাবে করবে, আল্লাহ এটা কি আমাকে করতে হবে? না, আমার কোনো দায়িত্ব নেই এখানে। রেসপন্সিভ করার দায়িত্ব ডেভেলপারের, সম্পূর্ণ সে এটা ঠিক করবে যে সে যে ওয়েবসাইটটা ডেভেলপ করছে সেটা রেসপন্সিভ করবে কিভাবে। আমার দায়িত্ব হচ্ছে যে ডিজাইনটা পারফেক্টলি করে দেওয়ার। তো এখানে দেখেন এই যে এই ইমেজগুলো, এগুলোকে স্লাইডার ইমেজ বলা হয়। এখানে অনেকগুলো ইমেজ, এখানে সে 3টা দিয়েছে, চাইলে আরও বেশি দিতে পারে, 4টা 5টা 10টা। তো এই স্লাইডগুলো যে করছে, স্লাইডগুলো ইমেজ কিন্তু আমার কাজ না, ডিজাইনারের কাজ না। আপনাকে জাস্ট দেখাতে হবে যে এখানে একটা ইমেজ থাকবে আর ইমেজের দুই পাশে এরকম 2টা বাটন আপনি দিয়ে দিবেন। এই বাটন দুটো দেখে ডেভেলপার বুঝে যাবে যে এখানে কি হবে, স্লাইডার ইমেজ হবে। বিষয়টা বুঝতে পেরেছি? আপনি একটা ইমেজ বসাবেন, সেম যে এই ইমেজটাই থাকবে তা না, অন্য কোনো ইমেজও দিতে পারেন। লেখাগুলো যে থাকবে এটাও আপনাকে উল্লেখ করে দিতে হবে না, জাস্ট একটা ইমেজ দিবেন। ইমেজ দেওয়ার পরে যে এখানে একটা ডেমো লেখা, এখানে সে দেশের সার্বিক উন্নয়নের জন্য উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, এটা না দিয়ে আপনি লরেম ইপসাম যে ডেমো লেখাগুলো থাকে, ডেমো লেখাটা এখানে দিবেন যে এখানে একটা লেখা বা এখানে একটা টেক্সট হবে, ইমেজ থাকবে পিছনে, আর এখানে স্লাইডারের এই জিনিসটা উল্লেখ করে দেবেন। সেম প্রসেস, এখানে একটা আইকন বসাবেন বা ইমেজ আইকন, এখানে একটা ডেমো লেখা হবে। এই লেখাগুলো যে সেম আপনাকে দিতে হবে তা কিন্তু না। দেখেন আমি এই লেখাটার উপরে আসলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, বাইরে থাকলে এক কালার। বিষয়টা খেয়াল করেছেন? যেমন লগ ইন করুন, এটা এখন কি আছে, গ্রিনের মধ্যে হোয়াইট কালার। আমি যখনই লগ ইনের উপরে যাচ্ছি কালারটা চেঞ্জ। এটাকে বলা হয়, হ্যাঁ বলেন, কালারটাও তো ডেভেলপারের কাছে, রাইট। এটাকে বলা হয় হোভার। আমরা আগামীকাল যখন ডিজাইন করব এটাও ডেভেলপার করবে, যে গেলে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এটাতে ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজ চলে আসবে। বাট আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে ডিজাইনটা করেছি, যে শেপটা নিয়েছিলাম, শেপটাকে আরেকটা কপি করে ফার্স্টের শেপের উপরে লগ ইন লেখাটা এটা থাকবে সবুজ কালার, এটার উপর আরেকটা কি থাকবে, আরেকটা শেপ থাকবে, সেটার অপাসিটি কমানো থাকবে, একটু ব্ল্যাক কালার বা আপনি যে কালারটা দিতে চান। যে এখানে সবুজ আছে, আমি যখন এটার উপরে যাব সেটা হয়তো বা ব্ল্যাক কালার হয়ে যাবে, অথবা সেটা রেড কালার হয়ে যাবে। আপনি একটা হোভার ইউজ করে দেবেন। হোভারটা আমরা ম্যাক্সিমাম টাইমই হচ্ছে ব্ল্যাকটাকে একটু অপাসিটি কমিয়ে দিয়ে কাজ করি। তো আমরা যখন এই যে পিএইচডি ফাইলে তখন আইটাকে অফ করে দেই, হোভারের আই অফ করে দিই। ডেভেলপার যখন পিএইচডি ফাইলটা পায়, হোভারটাকে অন অফ করে দেখে যে কোথায় কোথায় এরকমটা হবে, সে তখন বুঝে যায়। এখানে একটা থাকবে, যেখানে একটা ডেমো লেখা থাকবে, লরেম ইপসাম, অথবা কোর্স লেখা আছে, কোর্সই থাকলো, এখানে আপনি ডেমো লেখা দিয়ে দিবেন যে লরেম ইপসাম ইজ এস্টাবলিশ সেই ডগ ডগ যাই হজবরলো। এই লেখাগুলো কে দিবে? ক্লায়েন্ট হচ্ছে ডেভেলপারকে দিবে, সে তখন এখানে লেখাগুলো বসিয়ে দিবে। এইটার টেনশন আমাদের নিতে হবে না।
আপনি জাস্ট ডিজাইনটা দেখাবেন যে কোথায় কি হবে, সেই ডিজাইনটা জাস্ট আপনাকে দেখিয়ে দিতে হবে, যাতে ডেভেলপারের সুবিধা হয় যে ভিউটা কি, আমাদেরকে ভিউটা তৈরি করে দিতে হবে। এই ভিউটাকে কি বলা হয়? ইউআই ডিজাইন বলা হয়। আমরা জাস্ট ইউআই ডিজাইন করে দেবো। আমরা ফটোশপে করি, তাই ফটোশপ আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার হিসেবে ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করি, তাই আমরা ফটোশপে করি। বাট আরও কিন্তু অনেক সফটওয়্যার আছে ইউআই ডিজাইনের জন্য, আরও কি জানি ড্রিম ওয়েভার, তারপরে হচ্ছে আরেকটা জানি কি সফটওয়্যার আছে তারা ইউজ করে। তো দেখেন, এক কথা বলতে গেলে আরেক কথা কি মিসম্যাচ হয়ে যায়। তো এই যে ডিজাইনগুলো করছি, কিছু কিছু ইমেজ ওয়েবসাইটে দেখবেন, যেমন এখানে একটা ইমেজ স্টিল ইমেজ আছে, স্লাইড করছে, এই ইমেজটার সাথে সাথে আরেকটা ইমেজ স্লাইড করছে। অথবা মাঝে মাঝে হয় যে এখানে একটা লেখা আছে, লেখার পরে কি হচ্ছে আরেকটা লেখা আসছে, যেমন কোর্স, এরপর আরেকটা লেখা আসলো, আরেকটা লেখা আসলো, ওইটাও কি স্লাইডার ইমেজের মতো স্লাইড হয়ে। কে কি বলছেন? ব্যাকগ্রাউন্ডও তো দেখা যায় অনেক সাইডে স্লাইড করে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এই যে এটা তো সেরকম স্লাইড করছে। আমি দূরে সরাই, দেখেন এটা একটু পরপর স্লাইড করছে অটোমেটিক্যালি। এটা হচ্ছে ডেভেলপার করে দিবে। তো এরকম হচ্ছে যে এখানে এই ইমেজটা আছে, এই ইমেজটার সাথে সাথে আরও 2-3টা ইমেজ স্লাইড করছে, সেটাও ভিউ কার যে ডেভেলপার, এটা স্লাইডার ইমেজ হবে। ক্লায়েন্ট বলে দিবে যে আমাকে এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে আরও 2-3টা ইমেজ স্লাইড করবে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন, আপনি যে ডিজাইনটা দেখছেন ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ থাকবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা ধরবো না, টোটাল আমার যেই এই কি বলে পেজটা থাকবে, পেজ জুড়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে। কিন্তু এই যে দেখেন লোগোটা বসিয়েছে, লগ ইন করুন যে লেখাটা আছে, এই লেখাটা এই যে দেশের সার্বিক উন্নয়ন মানে এক টেক্সট এবং আইকনগুলা বা ছোট ছোট ইমেজগুলা একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে আছে। এই যে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে আছে, এই এরিয়ার বাইরে কিন্তু কোনো লেখা বা কোনো ছোট ছোট যে আইকন টেক্সটগুলো দেখেন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আছে। আপনি যদি স্কেল দিয়ে মাপেন বা চোখের আন্দাজে যদি আমরা দেখি, সে কিন্তু এর বাহিরে যাচ্ছে না। দুই পাশে কত জায়গা, চাইলেই কি এটাকে আরো সরায় লেখা যেত না? সবটুকু দেখেন একটা নির্দিষ্ট সাইজ বরাবর আছে, সবগুলো টেক্সট এবং যা অপশনগুলো আছে সব একটা নির্দিষ্ট জায়গা, দুই পাশে অনেক জায়গা খালি। আমরা বিজনেস কার্ড ফ্লেয়ার ডিজাইনে কি করেছিলাম, ভিতরে টেক্সটগুলো বা লোগোটোগো যে বসাচ্ছিলাম একটা জায়গা রেখেছিলাম, নাম কি ছিল? ওই জায়গাটার নাম কি ছিল? বুঝি নাই কি বললেন। বিজনেস কার্ড ডিজাইন করার সময় ভিতরের একটা জায়গা রেখেছিলাম যেখানে সব টেক্সটগুলো থাকবে, টেক্সটগুলো ওই লাইনটার বাইরে যাবে না, বা কি সেফটি এরিয়া, গুড, ওইটার নাম ছিল সেফটি এরিয়া। আর ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা বলছি সেটাকে কি, রেসপন্সিভ এরিয়া। এই এরিয়াটার বাহিরে কোনো লেখা যাবে না, কোনো আইকন যাবে না, লেখাটার বাহিরে কোনো লেখা যাচ্ছে না। কারণ কি, এই রেসপন্সিভ এরিয়াটা যদি আপনি না দিয়ে দেন, তাহলে আপনি সাপোজ এই রেসপন্সিভ এরিয়া বা সেফটি এরিয়া যেটা, এটা ধরে কাজ করেননি, এই লেখাটা এই ছবিটা এইখানে দিলেন এতটুকু জায়গায়, এটা এখানে থাকলো, এটা হয়তো এইখানটায় চলে আসলো, মানে ডিজাইনটা একটু মুভ করে এক এক জায়গায় চলে আসলো। তো আমার এই মনিটরে দেখতে যেমনটা হচ্ছে, ল্যাপটপে দেখতে গেলে কিন্তু এই সাইজটা কমে আসবে, ট্যাবে গেলে আরও কমে আসবে, মোবাইলে গেলে আরও কমে যাবে। এটাকে রেসপন্সিভ করতে গেলে ডেভেলপার যে আছে তার অনেক কষ্ট হয়ে যাবে। আপনি যদি পারফেক্ট লাইনটা ক্রিয়েট করে ডিজাইনটা না করেন, এটা হচ্ছে রেসপন্সিভ এরিয়া, যে মোবাইলে গেলে এই ভিউটা কী হয়ে যাবে, যে পার্ট বাই পার্ট ভাগ হয়ে যাবে।
মোবাইলে তখন এই পার্টের পর এই পার্ট আসবে, প্রত্যেকটা মাপ কিন্তু সেম। এই মাপটা যতটুকু আছে সেম এই মাপটা আছে, যাতে মোবাইল ভিউ করার সময়, এটা কিন্তু এই যে একটা মোবাইল ভিউ, মোবাইলে যখন ভিউ করবে এই পার্টটার পরে এইটা আসবে, তারপর এটা আসবে, যাতে কোনো প্রবলেম না হয়। তো এইটাকে বলা হয় বুটস্ট্র্যাপ গ্রিড। কি বলা হয়? বুটস্ট্র্যাপ গ্রিড। আমরা এটা দেখব রেসপন্সিভ করার জন্য, ডেভেলপার যাতে খুব সহজে কাজটা করতে পারে সেজন্য আমাদের ডিজাইনটাকে রেসপন্সিভ করে দিতে হবে। সেই রেসপন্সিভটা আমরা কিভাবে ডিজাইন করব? বুটস্ট্র্যাপের মাধ্যমে, গ্রিডের মাধ্যমে। আমরা এখানে এই যে কি এনেছিলাম, না একটা নিয়ে আসি, একটা ডকুমেন্ট নিয়ে আসি, রেজোলিউশন কমিয়ে দেই, পিসি হ্যাং করছে। তো আমি যখন এই যে এই ডিজাইনটা করেছি তখন আমরা কি করেছি, এখান থেকে গ্রিড টেনে টেনে কাজ করেছিলাম, রাইট? গ্রিড টেনে টেনে আমরা একটা মেজারমেন্ট করে নিয়েছি। এখন ওই ডিজাইনগুলো ছিল খুব ছোট 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 ছিল, যে বিজনেস কার্ডটার সাইজ ছোট। আমি এই মেজারমেন্টটা করতে পেরেছি যে 3.5 থেকে 0.125 বিয়োগ দিলে কত হবে, বা 0.125 0.125 যোগ করলে কত হবে, বিয়োগ করলে কত হবে, এই জিনিসগুলো আমরা খুব সহজে করতে পেরেছি। ওয়েবসাইট অনেক বড় একটা অপশন। আমরা এখন যেই ওয়েবসাইটটা দেখছি, এলইটিপির যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা হচ্ছে ওয়ান পেজের, এক পেজের। এই যে ওয়েবসাইটটা দেখছি এটা হচ্ছে এক পেজের ওয়েবসাইট, ওয়ান পেজ ওয়েবসাইট। আরিফ, তাই তো? ওয়ান পেজ আর ভিতরে সাব পেজের মধ্যে পার্থক্য কি আছে বলেন তো? ওয়ান পেজ হলো স্ট্যাটিক আর মাল্টি পেজ হলো ডাইনামিক। হ্যাঁ, ওয়ান পেজ মানে হচ্ছে একটা পেজের মধ্যেই সব থাকবে। হোম বারের যে অপশনগুলো আছে ওখানে ক্লিক করার পর অটোমেটিক্যালি ওই ওয়ান পেজটাকে নিয়ে আসবে, মানে স্ট্যাটিক যেটা হচ্ছে, স্টিল থাকবে, একটা পেজ স্টিল থাকবে। আর পেজ আমরা যেটা বলছি, যে আমি যখন দেখেন আমি হোমে আছি, এখন জাস্ট হোমটুকুই শো করছে, কোর্সে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি কোর্স পার্টে চলে এসেছে। নিয়মাবলীতে যাওয়ার সাথে সাথে নিয়মাবলী যেগুলো সেখানে এটা চলে আসবে। মতামতে যাই, মতামতের অপশনটা চলে আসছে, এই যে ওনারা মতামত দিয়েছে। জিজ্ঞাসিত প্রশ্নাবলী, প্রশ্নের অপশনটা চলে এসেছে। যোগাযোগে যাই, যোগাযোগের অপশন চলে এসেছে। এটা হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট। আবার কিছু কিছু ওয়েবসাইট আছে যে কোর্সে যাওয়ার পর, যেমন কেউ আরেকটা ওয়েবসাইটের নাম বলেন তো? বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমান, এটা তো বিরাট বড়। আমরা একটু ছোট অপশনে যাই, যেমন ধরেন যুব উন্নয়ন অধিদপ্তর। হ্যাঁ, যুব উন্নয়ন অধিদপ্তর। আচ্ছা, বাংলাদেশ বিমানে যাই, দেখি এটার কি অবস্থা। বাংলা তো বিশাল অপশন হবে, লোডিং নেবে। এই যে দেখেন, যখন ডেভেলপাররা কাজ করে এই দিকটা খেয়াল রাখতে হয় যে আপনি যেই পেজটা ডেভেলপ করছেন এটা যদি অনেক হেভি হয়ে যায়, লোড নিতে সময় নেবে, তো যে এটাকে যে এই জায়গাটা দেখতে আসবে বা এই সাইডটাতে ঘুরতে আসবে, এত লোড নিলে কি হবে শেয়ার দেখবেন। আচ্ছা, বাংলাদেশ বিমান আসছে না, আমার কাছে সহজে এসে বলছে, এই কারণে বলছিলাম। আপনার ওখানে সহজে চলে এসেছে? জি ম্যাম। ওয়েবসাইটের বলেন, লিংকটা বলেন। ওইটাই যেটা যেটা আপনি ক্লিক করছিলেন, ওইটাই বাংলাদেশ বিমান অফিসিয়াল ওয়েবসাইট। আর শুধু বাংলাদেশ বিমান লিখে সার্চ করছিলাম, বিমান এয়ারলাইন্স.com আর কি।
উপরের টাইপ আমারটা আসছে না। ওকে ম্যাম, তাহলে আমরা অন্য সাইড দেখি। আচ্ছা আমি হচ্ছে অন্যটা দেখি, কি জানি আমি এদের ওয়েবসাইটে চলে আসলাম। এই ওয়েবসাইটে আসার পর দেখেন তাদের হেডার হচ্ছে এইটা টোটাল। এটা যদি আমার হেডার লাইনটা হয়, এটা হচ্ছে টপ হেডার। টপ হেডারে তারা লোগো রেখেছে, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো রেখেছে। তাহলে হেডার পুরোটা অংশ জুড়ে স্লাইডার ইমেজ, এরপরে আরও অপশন দিয়েছে। দেখেন এদের ওয়েবসাইটের দিকে তাকিয়ে যেই কথাগুলো বলেছি, এটা হচ্ছে ফুটার। ফুটারের মধ্যে তারা এই অপশনগুলো রেখেছে। ওকে, তো কি বলেছি, এটা হচ্ছে হোম। আমরা এখন হোম পেজে আছি। আমরা কিভাবে বুঝবো যে আমার যে ক্লায়েন্ট যখন আমাকে ডিজাইনটা করতে দিবে, সে যদি ওয়ান পেজের ডিজাইন করে তাহলে তো আমার জন্য খুব সহজ, জাস্ট ওয়ান পেজে ক্রিয়েট করে দিলাম। বাট সেটা যদি মাল্টি পেজ হয়, মানে ডাইনামিক হয়, তখন আমাকে আরও অনেকগুলো সাথে ডিজাইন করতে হবে। একটা ডিজাইন দিয়ে আর হবে না। হোম পেজের জন্য আপনার একটা ডিজাইন হবে। অ্যাবাউটে চলে যাওয়ার সাথে সাথে দেখেন আলাদাভাবে আবার আরেকটা পেজ চলে আসবে। অ্যাবাউটে ক্লিক করেছি, একদম আলাদা আরেকটা পেজ চলে এসেছে। আর যেই পেজেই যাই না কেন, হেডার আর ফুটার সেম থাকবে। হেডার ফুটারে কোনো চেঞ্জ হবে না, মিডলের অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। এরপরে কোর্সে যাই। কোর্সে যাওয়ার পর ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখেন ওদের অনেকগুলো পার্ট। এই যে কোর্সে যাই, ক্লিক করি। ক্লিক করার পর অনেকগুলো পার্ট এসেছে যে আপনি কি চান, গ্রাফিক ডিজাইন রিলেটেড, ওয়েব ডিজাইন রিলেটেড, কোন অপশনটায় যেতে চান সেই অপশনের এই যে আওয়ার কোর্সের পার্টে চলে আসবে। প্রত্যেকটা পার্ট চলে এসেছে। এখানে দেখেন আবার এই পার্টটাতে যদি আপনি যান, ক্লিক করেন রিড মোডে ক্লিক করলে আবার এইটা রিলেটেড, গ্রাফিক ডিজাইন রিলেটেড ওদের আরেকটা পেজ চলে আসবে। এই যে দেখেন চেঞ্জ হচ্ছে বারবার, আবার এটা চেঞ্জ হলো। এখন শুধু গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যেই পার্টটা সেটাই চলে এসেছে। তো এই যে দেখেন অ্যাডমিশনে আসার পর এটা শো করছে, কোর্সে আসার পর কোর্সের এগুলো শো করছে। জব প্লেসমেন্ট ক্লিক করার সাথে সাথে অন্য একটা পেজে চলে যাবে। অ্যাডমিশনের দুইটা অপশন আসছে, তাহলে এগুলো হচ্ছে আমার মেনুর ভিতরে যে পার্টগুলো আসছে এগুলো হচ্ছে সাব মেনু। অ্যাডমিশনে যাই, অ্যাডমিশনের দুইটা সাব মেনু। জব প্লেসমেন্টে কোনো সাব মেনু নেই। গ্যালারিতে যাই, গ্যালারিতে কোনো সাব মেনু নেই। স্টুডেন্টসের দুইটা সাব মেনু আছে, রিসেন্ট সাকসেস, স্টুডেন্ট প্রিভিউ, আদার্সের তিনটা অপশন আছে। এই প্রত্যেকটা সাব মেনুতে আবার কি গেলে আরেকটা করে পেজ চলে আসছে। এগুলো হচ্ছে ডাইনামিক। সো আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা পেজকে আবার ডিজাইন করে দিতে হবে। প্রত্যেকটা পেজকে কি করতে হয়, আলাদা আলাদাভাবে ডিজাইন করতে হয়। ওয়ান পেজের হলে তো কোনো প্রবলেমই নেই, জাস্ট আপনি একটা পেজ ডিজাইন করে দিলেন, খুব সহজ ইজি। বাট মাল্টি পেজ হলে তখনই আপনাকে হোমের জন্য ফার্স্টে তো এরকম একটা ভিউ দিয়ে হোম, এটা আমি হোম পেজে চলে যাই। হোম পেজের জন্য আপনি আলাদাভাবে ক্রিয়েট করলেন, যে স্লাইডার ইমেজ থাকবে, এই অপশনগুলো থাকবে। এটা হচ্ছে আমার হোম পেজ, এটা আপনি ক্রিয়েট করে দিলেন। দেওয়ার পরে আবার প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে আপনাকে ডিজাইন করতে হবে, যাতে ডেভেলপারের সুবিধা হয়, ডেভেলপার বুঝতে পারে। তো ম্যাম
মার্কেট প্লেসে ম্যাম এই যে এই সিঙ্গেল পেজ আর যে মাল্টি পেজের ডিমান্ডটা কিরকম? দেখে হ্যাঁ ওটাও দেখবো, এটা আমরা এই যে একটু পরেই দেখবো। তো এখানে আসেন, সেম এটার মতো দেখেন ওরা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া ধরে রেখেছে, রেসপন্সিভ এরিয়া। এই যে এরিয়াটা দেখছেন ওদের কোনো টেক্সট আর এই যে ভিতরে যে শেপগুলো আছে ছোট ছোট শেপ বা ছোট ছোট ইমেজ, এই এরিয়াটার বাহিরে যাবে না, এরিয়াটার বাইরে যাচ্ছে না। দুই পাশে কিন্তু অনেক জায়গা, খেয়াল করে দেখেছেন এই যে দুই পাশে অনেক জায়গা, বাইরে যাচ্ছে না। এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যাক, কোনো প্রবলেম নেই, কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজ টোটাল এরিয়াটা জুড়েই হবে, বাট ভিতরের অপশনগুলো কি থাকবে, ওই রেসপন্সিভ এরিয়ার ভিতরে থাকবে। এটাকে বলা হচ্ছে বুটস্ট্র্যাপ ডিজাইন। তো এটা আমরা কোথায় পাবো? গুগলে চলে যাবেন, লিখবেন BWT বুট STRAP বুটস্ট্র্যাপ গ্রিড ফ্রি ডাউনলোড, এটা লিখে সার্চ দিলেই চলে আসবে। এই যে দেখেন বুটস্ট্র্যাপ ফর গ্রিড PhD এখানে আছে। তারপরে যে রেসপন্সিভ PhD অবশ্যই ফ্রি হতে হবে, ফ্রি বাই, এটা আপনি ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। এই যে ফ্রি বুটস্ট্র্যাপ 3 PhD গ্রিড সিস্টেম ফ্রি ডাউনলোড। এখন মাপটা আপনার জানা থাকা লাগবে যে 3 স্টেপ হলে কি হবে, 4 স্টেপ হলে কি হবে। আমার কাছে একটা আছে, আমি এটা ধরে করি যে 1170 হচ্ছে আপনার কি হবে, আমি 1170 ধরে কাজ করি। দেখাই আপনাদেরকে, আমি গতকালকে ডেস্কটপে এনে রেখেছি। আমার কাছে এটা আছে grid.wave, চলে যাই, অটোমেটিক্যালি চলে এসেছে। দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা গাইডলাইনটা মনে আছে, এটা কিন্তু একটা গাইডলাইন। আমি চাইলে এটাকে কি করতে পারি, এই যে সরিয়ে দিতে পারি। এই গাইডলাইনটা তারা টেনে রেখেছে আমাদের সুবিধার জন্য, অটোমেটিক্যালি, যাতে আপনাকে কষ্ট করতে না হয়। হাইটের ব্যাপারে খেয়াল করার দরকার নেই, হাইট আপনি বাড়াতে পারবেন স্টেপ বাই স্টেপ, বাট আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওয়াইড। এই যে এখানে দেখেন ফার্স্ট গ্রিড থেকে লাস্ট গ্রিড পর্যন্ত কতটুকু সাইজ, 1170 পিক্সেল। এই যে ওয়াইড, এই গ্রিডের মধ্যে আমরা কাজ করব, এর বাহিরে যাবে না। তো আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমার কতটুকুর মধ্যে, যে আমরা হচ্ছে গুগলে গিয়ে দেখে নেব যে মোবাইলের জন্য কতটুকু গ্রিড প্রয়োজন। সাপোজ আমি লিখলাম ফ্রি গ্রিড বুটস্ট্র্যাপ গ্রিড ফর মোবাইল, গ্রিড সাইজ ফর মোবাইল, শুধু মোবাইল দিলাম। আপনি যেটার সাইজ জানতে চান অটোমেটিক্যালি সেই সাইজটা সে বলে দিবে। এই যে ফর ফোন স্ক্রিন লেস দেন 768 পিক্সেল, ওয়াইড, সব ওয়াইড নিয়ে কাজ করবে, হাইট নিয়ে কেউ কাজ করে না। ট্যাবলেটের জন্য 768 পিক্সেল সে ধরছে। স্মল ল্যাপটপ, ছোট ল্যাপটপের জন্য 992 হতে হবে। ল্যাপটপ মানে বড় ল্যাপটপ আর ডেস্কটপের জন্য 1200 পিক্সেল মিনিমাম, ম্যাক্সিমাম 1200 পিক্সেল। তো আমরা এখানে কত ধরেছি, 1170। এই যে 1170 ধরে আমরা কাজ করছি। এটা আমরা আরেকটা করতে পারি, যে এখানে যাওয়ার পর ওই যে কন্ট্রোল প্যানেলে গেলে আমরা দেখি না যখন এইগুলো চেঞ্জ করি, কন্ট্রোল প্যানেলে চলে যাই, এই যে পার্সোনালাইজেশন। মোবাইল, ট্যাবলেট বা ডেস্কটপ মানে তিনটার জন্য কি মানে আলাদা আলাদা মানে স্টেপ গ্রিড ডাউনলোড করতে হবে নাকি একটার মধ্যে একটার করা মধ্যে যায়? সব, আমার যেটা আছে এটার মধ্যে সব আছে, আমি দেখিয়ে দিচ্ছি। কই জানি এটা, একটা অপশন আছে না যে সাইজ থাকে, সাইজের অপশনটা কোথায় গেল? ডিসপ্লে কোথায়? ওহো,
এই যে সিস্টেম ডিসপ্লে, এই যে এখানে আসেন দেখেন ডিসপ্লে রেজুলেশন, এখানে যাওয়ার পর ডিসপ্লে কিন্তু অনেকগুলো শো করছে যে 1366, 768, মানে ও এই সাইজের ডিসপ্লেগুলো সে কী করতে পারে আমার এই মনিটরটা সাইজটা কমপ্লিট করতে পারবে। তো বুট স্টেপের সর্বনিম্ন আমার কি 7868, 768 রেখে করতে হবে। আমার এখানে কত আছে টোটাল, আমি এখানে দিয়েছি 1170, তাহলে আমার 768 রেখে কি হবে মিডল, একদম মিডল পয়েন্ট এখানে কে বলতে পারবেন সবচেয়ে মিডল পয়েন্ট কোনটা? দেখেন এটা লাস্ট, এটা ফার্স্ট, 1 2 3 4 5, 1 2 3 4 5, মিডল হচ্ছে এই যে এটা। মিডলটাকে রেখে আমি একটা অপশন জানি, সেটিংসে চলে যাই, ফ্রম সেন্টার, সেন্টার থেকে ক্লিক করি, এই যে মিডলের এটাকে ধরবে, ধরে আমি যখন করব কত বলেছে জানো হোয়াইট কত হবে 700 কত পিক্সেল যেন বললো ইসের জন্য 768, আমি এটা পিক্সেলে কনভার্ট করে দিই, ইঞ্চিতে কনভার্ট করো তো। তো আমি এটাকে মিডল ধরে কাজ করি, এই যে 800 পিক্সেল চলে এসেছে, 768, এর মানে হচ্ছে এই যে এটা এতটুকু। ওকে, তাহলে এটাকে একদম মিডল পয়েন্টে বসিয়ে দিই। সো আমার মোবাইলের জন্য কি হবে, এই জায়গাটুকুকে রেসপন্স করতে হবে। জাহিদ ভাই ফোন দিচ্ছে। ম্যাম আপনার কি এইচপি মনিটর? না, ভিউসনিক। আবার করে দিবে। তো এখানে দেখেন এই মোবাইলের জন্য মিনিমাম এতটুকু মেজারমেন্ট রাখতে হবে আমার, মেজারমেন্ট রেখে কি করতে হবে কাজটা করতে হবে। আর এটা হচ্ছে আমার ডেস্কটপ ভিউ। তাহলে আপনি যে টেক্সটগুলো দিচ্ছেন, টেক্সটগুলো রাখছেন বা কাজগুলো করছেন, সেটা আপনার কি করতে হবে এই ভিউতে রেখে কাজ করতে হবে। আচ্ছা আমাকে 1 মিনিট সময় দেন। হ্যাঁ, জি ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আসলে তখনই স্টুডেন্টদেরকে লেকচার দিতে থাকি, আমার যেটা নীতি যে আমি ওদেরকে শেখাতে চাচ্ছি শেখাই, আমার আসলে টাইম থ্যাংক ইউ। না ভাই এটা হচ্ছে আমি একদম ওই যে একটা কথা বলে না ফ্যামিলি শিক্ষা, আমি ছোটবেলা থেকেই যেটা শিক্ষা পেয়ে এসেছি যে তোমার যে কাজ তুমি টাইমলি কাজটা করো, পারফেক্টলি করো, এটা দিয়ে ভালো কিছু হবে না। ব্রেক আমি দেই, দেখা যায় যে সকালের ক্লাস আমি 2 মিনিটের জাস্ট ব্রেক দিয়েছি যে আমাকে একটু ফ্রেশ হতে হতো, তাই আমি ওদেরকে বলেছি আমাকে 2 মিনিট সময় দাও, 2 মিনিটের ব্রেক দিয়েছি। আবার ওই যেমন ময়লা এসেছে ওই ময়লা দিতে হয়েছে, ওই সময়টায় ময়লা দিয়েছি, ব্রেক নেই ওইভাবে না। না তবে আজকে হয়েছে কি, ওই আজকে যে টপিকটা আমরা করাচ্ছি এটা হচ্ছে আপনার ওই যে ওয়েব টেমপ্লেট ডিজাইন, তো এইখানে আসলে ব্রেকটা নেওয়া হচ্ছে না ওইরকমভাবে, বিষয়ে অনেক ইস্যু আছে, এই জন্য আর কি ওইভাবে আজকে ব্রেকটা হচ্ছে। যেমন আমি ভিডিও ফার্স্ট ক্লাসের ভিডিও অফ করতে ভুলে গিয়েছি, একটা না ভিডিও হচ্ছে, এটাকে আবার এডিট করতে হবে, মানে কেটে আপনাকে ভাগ ভাগ করে দিতে হবে এই আর কি। ঠিক আছে, এখন আছে এখন 8 জন আছে এখানে, 2 জনের হচ্ছে পরীক্ষা আছে, ওরা বিকেলে ক্লাস করবে। সকালে অলরেডি 2 জন বিকেলে ক্লাস করবে, আর সকালের ব্যাচে তো মাহবুব আর হচ্ছে আপনার আজমান আরিফিন, ওরা 2 জন তো বিকেলে এখন কন্টিনিউ করে। একজনের ক্লাস সকাল থেকে একদম, ওদের নাকি ক্লাস শুরু হয় 9টা থেকে আপনার হচ্ছে 2:30 3টা পর্যন্ত ক্লাস হয়।
তো বলতেছে আপু আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে যে আপু আমি তো এখন করতে পারছি না, কি করবো? আমি বলছি তাহলে আপনি বিকেলেরটাই কন্টিনিউ করেন, আমি প্রেজেন্ট দিয়ে দেবো। আর মাহবুব স্যার ওনার অফিস আছে, উনি ওই যে বিকেলেই কন্টিনিউ করছে। আর এখনকার ব্যাচে একজন স্টুডেন্ট আছে, ওনার নাম হচ্ছে মাহমুদুল হাসান, উনি আর ক্লাস করবে না, রেগুলার স্টুডেন্ট ছিল। কারণ হচ্ছে ওনার একাডেমিক ক্লাস শুরু হয়েছে, ফ্যামিলি কিছু ইস্যু আছে, তো বলতেছে আপু আমার কন্টিনিউ ক্লাস, আমি আসলে ওই ক্লাস করে মানে শিখতে পারছি না, তবে আমাকে একটা অনুমতি দেন, আমি আপনার ভিডিওগুলো ডাউনলোড করে রাখি, আমি ওখান থেকে দেখে দেখে শিখবো। এখন আমি তো তাকে না করতে পারি না যে আপনি আমার ভিডিও নেবেন না, শিখবেন না। পরে বললো যে আমাকে একটু হ্যাঁ 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 না না, ও আমাকে পার্সোনালি বলেছিল, বাট তার এই আচ্ছা এই আর কি। আর নাচ, হ্যাঁ বুঝতে পেরেছি। না এমনিতে এই ব্যাচের স্টুডেন্টরাও হচ্ছে খুব রেগুলার, এখন যে 53 চলছে এরা সবাই মোটামুটি যেই 17-18 জন আছে রেগুলার, হয়তোবা কোনো ইস্যুর কারণে অন্য ব্যাচে ক্লাস করছে। বিকেলের ব্যাচে যে দেখা যায় 4টার ব্যাচে কিন্তু ফুল হয়ে যায়, প্রায় 25-26 জন হয়ে যাচ্ছে, কারণ এই যে ওরা হচ্ছে ওখানে কনভার্ট হচ্ছে, এই জন্য ওখানে। কারণ 54 ব্যাচে আমার টোটাল রেগুলার স্টুডেন্ট হচ্ছে 19 জন, তো ওই 19 জনের বাইরে যে 4-5 জন এক্সট্রা থাকছে ওরা হচ্ছে যে এখানকার ব্যাচে। হ্যাঁ না ওটা বলাই আছে যে ক্লাস টাইমে ক্লাস করতে হবে, খুব বেশি ইমার্জেন্সি না হলে, যে আমার আসলে প্রবলেম হয়ে যাচ্ছে। ভাই কেউ কিছু বলেন, প্রবলেম আমার ল্যাপটপ কি হ্যাং হয়ে গেল নাকি? সবাই ঘুমে। ও আচ্ছা ভাই, আমি ভাবছি হ্যাং হয়ে গেল। শোভন কুমার ভাইয়ের বার্থডে গেল, ভাই কিছু নিয়ে আসলেন না আজকে ক্লাসে, এটা কি হলো? টিপ দিবেন না? আচ্ছা ওকে ঠিক আছে ভাই। আর আরেকটা কথা, তোমার ভাই মনে হয় কোনো কিছু বলতে পারছে না। এখনই ভাই, আমি শিওর বুঝি না নাই, যে কি ব্যাংকে বললেন যেন? যোগাযোগ করতে হবে। আমার হচ্ছে বললাম ভাই আপনার বার্থডে গেল গতকালকে, এখন আপনি কি ক্লাসে খালি হাতে চলে আসলেন, কিছু নিয়ে আসলেন না, এটা কি হলো? দেখা যাচ্ছে যে একদিন ভাই সরল ভাই দিয়ে কিছু ইমেল দিয়ে দেন, অনলাইনে চেক করে দেখলে দিতাম। কেকের ইমেল দিয়ে দেন ভাই, দুইটাই আসুক অনলাইন বার্থডে সেলিব্রেট। তবে এমন করতে হবে যে সকালে আমাকে একটু ছুটি যে দিতে হবে, কয়েমের মধ্যে কোটার মধ্যে বিস্কুট নিয়ে বসেছি, এখন আমার যদি মেসেজে সেন্ড করে দেওয়া যাইতো আমি পাঠিয়ে দিতাম, ওইটা আমি অপশন তো এখানে নাই। আসলে বলছি না। ভাই ভিডিওতে একটু দেখাইতেন ক্যামেরা ডাউন করে, তাহলে তো বুঝতাম না। না ভাই আমাদের জন্য নিয়ে আসতো, যদি আমরা ফিজিক্যালি ক্লাস করতাম, দেখাইলেও নেই না। কিন্তু ভাই ডেস্কটপ পিসি বুঝছি, ক্যামেরা নাই, এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ ভাই। আর ফোন থেকে তো মানে ফোনটা কিটক্যাট ভার্সনের, তো ফোনে আর কি এয়ারটেল হয় না। ও বুঝতে পারছি। কে কি বলছে? আচ্ছা সমস্যা নাই, ভবিষ্যতে দেখা হলে দিয়ে দিবেন, আমাদের সকলকে একদিন দাওয়াত করে নিয়ে নেবেন। এত দাওয়াত কিসের, এত কি কিসের, আমি তো কিছু বুঝি না। হ্যাঁ দিলাম, প্র্যাকটিস করেন, কাজ করেন, এরা দেখি দাওয়াত শুরু করে দিচ্ছে। কে কাকে দাওয়াত ম্যাম দিচ্ছে? ম্যানেজার সাকিব ভাই অদ্ভুত সবার থেকে। আমরা সবাই একটা কাজ করতে পারি, ধরেন সাকিব যেদিন $100 ইনকাম করবে, হ্যাঁ সেই দিন আমরা সবাই মিলে সাকিবের বাসায় হানা দেব, একটা পার্টি হয়ে যাবে, কি বলেন সাকিব? ম্যাম $100 দিয়ে কিছু হবে, খাওয়া হবে, কয়জনে খাবো? ভাই জনপ্রতি যদি আপনি 100 টাকা করেও ধরেন, আপনি 80 জন মানুষকে খাওয়াতে পারবেন। আমরা আছি এখন কয়জন? না $100 তুলতে গেলে তো আরো $40 খরচ হয়ে যাবে। আমরা তো 80 জন মানুষ আর যাবো না, আমরা যাবো হয়তো বা 10-12 জন ক্লাসে যারা যারা আছি, তো তার 40 যা খরচ হওয়ার পরও আমরা খেয়ে আলহামদুলিল্লাহ আসতে পারবো। ওকে ম্যাম ইনশাআল্লাহ দেখা হবে। আচ্ছা চলেন, তো যেটা দেখছিলাম আসার পরে হচ্ছে এই যে রেসপন্সিভ মানে বুঝতে পেরেছি কতটুকু ডিজাইন করতে হবে, কিভাবে কি করতে হবে।
তো আমি যখন ডিজাইনটা এতটুকু রেখে করব, সেটা অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে ডেভেলপার যখন ডেভেলপ করবে এটাকে এই অনুযায়ী মানটা ধরে সে ডিজাইনটাকে ডেভেলপ করবে। ক্লিয়ার? তো এইটা নিয়ে আপনার আর মাথা ঘামাতে হবে না, কষ্ট করতে হবে না, আপনি জাস্ট একটু মেনটেন করে ডিজাইনটা করলেই এনাফ। এরপরে আসি আরেকটা কোশ্চেন। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম মানে কেউ যখন একটা ডিজাইন করতে দিবে তখন কি মোবাইলের জন্য প্লাস ট্যাবলেটের জন্য আর পিসির জন্য কি আলাদা আলাদা ভাবে তিনটা ডিজাইন করতে হবে? না না, একটা ডিজাইনের মধ্যেই থাকবে। আমি এতক্ষণ কি বললাম, এই যে গ্রিড লাইনটা দেখতে পাচ্ছেন, একটু মিউট করি, আমার কথা আমি শুনছি। এই যে গ্রিড লাইনটা আছে, আমি যখন ডিজাইন করছি আমি তো জাস্ট হচ্ছে ইউআই ডিজাইন, স্টিল ডিজাইনটা করে দেব। আপনাকে আলাদা আলাদা ডিজাইন কখন করতে হবে, যে ওইটা যদি ওয়ান পেজ না হয়ে, যেমন আমরা যখন এলইডিপিটা দেখছিলাম, এলইডিপির এই পেজটা যখন দেখছি এটা কিন্তু ওয়ান পেজের, একটা পেজের মধ্যে সব। বাট আমি যখন এই আইটি ফার্মেটটা দেখছি তখন কিন্তু তাদের আরও অনেকগুলো অপশন আছে। এই প্রত্যেকটা পেজ আপনাকে আলাদা আলাদা ডিজাইন করে দেখতে হবে, এই সময় আপনাকে আলাদা আলাদা ডিজাইন করতে হবে। বাট আপনি যদি গ্রিড লাইনটা টেনে করেন, মেজারমেন্টটা আমাদের করতে গেলে অনেক কষ্ট করতে হবে, যে কারণে আমরা ফ্রিতে নিয়ে আসি। এখানে আমি এই গ্রিড লাইন দিয়ে করি, আরও দুইটা আছে আমার কাছে। আর আপনারা চাইলে যে গুগল থেকে ডাউনলোড করে নেবেন, যেটা দেখালাম, যে গুগল থেকে গিয়ে আপনি গ্রিড লাইন ডাউনলোড করে নিলেন, সেই অনুযায়ী কাজ করলেন। ওরা মেজারমেন্টটা এমনভাবে করে দেয় যাতে আপনার কোনো ডিজাইন করতে প্রবলেম না হয়, আপনি একটার মধ্যেই করবেন। আর ডেস্কটপের জন্য কি ভিউ হবে, তারপরে ওটাকে কি বলে, ল্যাপটপের জন্য ভিউ কি হবে, মোবাইলের জন্য কি হবে, এই চিন্তা আপনাকে করতে হবে না। গ্রাফিক ডিজাইনার যে তার চিন্তা করতে হবে না, এই টেনশন হচ্ছে ডেভেলপারের, যেটা কেন মোবাইল রেসপন্সিভ হলো না, সে ওটা রেসপন্সিভ করে দেবে। সে তখন ওই যে আমরা যে ডিজাইনটাকে করছি, তবে তার একটা ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। প্রবলেমটা কি, আপনি যদি এই মেজারমেন্টটা ঠিক করে না দেন। সাপোজ আমি এই বক্সগুলোকে ডিলিট করে দিই, দেখাই এখানে একটা জিনিস, এখানে আসি, এই যে দেখেন, যেমন এখানে তিনটা লাইন, তিনটা অপশন করেছে, এখানে একটা অপশন, এখানে একটা অপশন, এখানে একটা অপশন। তো এটা তো অবশ্যই মেজারমেন্ট করে করা হয়েছে। সাপোজ মেজারমেন্টটা কি ছিল, যে ওহো এখানে তো সেন্টার দিয়ে রেখেছিলাম না, সেন্টারটাকে অফ করে দিই। ওকে, মেজারমেন্টটা কি করা হয়েছে, যে আমি এখান থেকে এতটুকু, এটা হচ্ছে আমার একটা, অল্টার ধরে নিয়ে যাই, এটা হচ্ছে আরেকটা, অল্টার ধরে নিয়ে যাই, এটা হচ্ছে আরেকটা। দেখেন একদম পারফেক্ট মেজারমেন্ট, মিডলের কি আছে, স্পেসটাকে ঠিক রেখেছে। এখন কি তিনটা কি পারফেক্ট জায়গায় বসেছে, সেম মেজারমেন্টে আছে। বাট আপনি যদি গ্রিড লাইনটা নিয়ে না নিতেন, এই গ্রিড লাইনটা থাকাতে কি হয়েছে, সে পারফেক্টভাবে বসিয়েছে, আপনি দেখেই বুঝে যাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা সমান দূরত্বে আছে। বাট যদি গ্রিড লাইনগুলো না থাকতো, আমাকে তখন মেজারমেন্ট করতে হতো, অ্যালাইনমেন্ট করতে হতো। এমনও হতে পারতো যে এইটা হয়তো বা একটু, যে এই লাইনটা হয়তো বা একটু এইদিকে সরে এসেছে, এই লাইনটা হয়তো বা একটু আরেকটু এইদিকে সরে গিয়েছে, অথবা একটু উপরে চলে গিয়েছে, বা আরেকটু দূরে এইরকম চলে এসেছে। অথবা আপনি কি করলেন, আপনি প্রত্যেকটাকে একদম আপনার বর্ডারের সাথে অ্যালাইনমেন্ট করে দিলেন। তো অ্যালাইনমেন্ট করে দেওয়ার পর আমি তো ডিজাইন কমপ্লিট করে দিলাম, এইটা যখন ডেভেলপারের কাছে যাবে তার জন্য প্রবলেমটা কি হবে, প্রবলেমটা হবে যে সে যখন এটাকে ডেভেলপ করলো, ডেভেলপ করার পর এটা ধরেন ডেস্কটপ ভিউ, এখন যেটা আছে ডেস্কটপ ভিউ, ডেস্কটপ ভিউতে খুব সুন্দর, প্রবলেম হচ্ছে না। যখনই ল্যাপটপ ভিউতে যাবে তখনই কি হবে, এই যে এই জায়গাটুকু কাটা পড়ে যাবে, এই জায়গাটুকু কাটা পড়ে যাবে, ট্যাবের গেলে এই জায়গাটুকু কাটা পড়ে যাবে। মোবাইল ভিউতে গেলে তখন কি ছিল, মোবাইল ভিউতে গেলে এই পার্টটা একটা আসবে, এরপরে এই পার্ট আসবে, ফার্স্ট পার্ট, এটা ফার্স্ট পার্ট, এটা আগে আসবে, পরে আসবে এই দ্বিতীয়টা, তারপরে আসবে তৃতীয়টা। তো সে যখন মোবাইলে রেসপন্সিভ করতে যাবে তখন ঠিক এই যে এই গ্রিড লাইনের বাইরে যতটুকু অতটুকু বাদে বাকিটুকু শো করবে, এইটা ঠিক শো করবে। আবার এইটার কি করবে, ডান পাশেরটুকু বাদে বাকিটুকু শো করবে। এই জন্য আমাদের গ্রিড লাইন করে নিতে হবে কাজটাকে কমফোর্টলি করার জন্য, যেটা আমাদেরও ভালো, আমরাও সহজে কাজটা করতে পারলাম। এই পিএইচডি ফাইলটা কোনো ডেভেলপার পেলে তার জন্য সুবিধা হবে।
ওকে, এটা আমরা কাজ করতে করতে, আজকে তো ফার্স্ট, সব মাথার উপর দিয়ে যাবে, আমরা কাজ করতে করতে এই অলরেডি মাথার মধ্যে যাচ্ছে। হ্যাঁ মাথার উপর দিয়ে চলে যাবে। যেমন আমি এখনো যদি ওইভাবে করা হয় না এই ডিজাইনগুলো, ছোট ছোট কাজগুলো আসলে বেশি আসে, বড় কাজগুলো খুব কম আসে। আর এখন অনেক ওয়েব ডেভেলপার আছে যারা নিজেই কি ফটোশপ শিখে নিচ্ছে, ওয়েব টেমপ্লেট ডিজাইন কিভাবে করতে হয়। আরও আপডেট সফটওয়্যার চলে আসছে, ফ্রিতে করা যাচ্ছে, করে নেয়, যে টাকা কেন আবার ডিজাইনারকে দিতে যাব, আমিই নেই। যাই হোক, তো এই হচ্ছে কাহিনী। এখন আসি, এই যে আমরা ডিজাইনগুলো করছি, ডিজাইনগুলোর প্রাইস কেমন হবে। আপনি যে ফাইবারে অ্যাকাউন্ট করছেন, ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করছেন, এগুলোর প্রাইস আসলে কেমন হবে। ফাইবার, ফ্রিল্যান্সার, এখানে হচ্ছে কি বিট করতে হয়। বায়ার কি করবে, বায়ার একটা অ্যামাউন্ট দিবে, আপনি তাকে বলবেন যে না আমি $10 করবো না, আমি $20 করতে চাই। বা আপনার এইটা যেমন আপনি যে পিএইচডি ফাইলটা ওয়েব টেমপ্লেটটা করছেন, আপনি $100 সেল করে দিবেন, $100 হলে আমি আপনারটা করে দেবো, মানে বার্গেনিং করতে হয়। আমি আপনাদেরকে একটা সাইট দেখিয়েছিলাম, গ্রাফিক রিভার, খুব ভালো একটা ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ বলেন আরিফ। ম্যাম ফাইবার বা ফ্রিল্যান্সার যেটি হোক ম্যাম, মানে বায়ার যে মানে আমার মেসেজ দিব বা রিকোয়েস্ট দিব কোনো কাজের জন্য, মানে ওইটা কোন জিনিসটা দেখে দিব যে হ্যাঁ আচ্ছা এই লোকের মেসেজ দিয়ে এটা করতে দেওয়া যায়। না না, এখানে হচ্ছে আপনি যখন freelancer.com এ ঢুকবেন, যেমন আপনি ফাইবারে ঢুকলেন, ও আমার তো এই অ্যাকাউন্ট, তো এই অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা যাবে না, অন্য একটা অ্যাকাউন্টে করা। আপনি যখন আপনার ড্যাশবোর্ডে যাচ্ছেন, এখানে মোর একটা অপশন থাকে, মোর লেখা একটা অপশন আছে, ওখানে যাওয়ার পর বায়ার রিকোয়েস্ট নামে একটা অপশন আছে। বায়ার রিকোয়েস্ট করার সাথে সাথে একটা পেজের মতো চলে আসবে, ওখানে রিকোয়েস্টগুলো পড়তে থাকে। যেমন উনি হচ্ছে কি করে, হয় একটা লাইনে লিখে দেয় যে আমার লোগোর প্রয়োজন, তো আমি লোগো ডিজাইন করতে পারি। এখন হয় কি যে আপনি তো আগে তার সাথে কন্ট্যাক্ট করেন, কন্ট্যাক্ট করার পরে আপনার কথার সাথে মিলে গেলে আপনি কাজটা করবেন। অনেক বায়ার কি করে অ্যাটাচমেন্ট দিয়ে দেয় যে আমি এই লোগোটার মতো করতে চাই, আমার এই কালারগুলো থাকতে হবে। আবার অনেক বায়ার একদম ডিটেলসে লিখে দেয় যে আমার কোম্পানিটা এটা তো আমার এই অপশনগুলো করতে হবে। আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে পারি, আমার ফাইবার কোথায়, ভিডিও দিয়ে দেয় অনেক সময় এরকম হবে, অ্যাটাচমেন্ট যেটাকে বলে, অ্যাটাচমেন্ট দিয়ে দেয়। আমার এখানে এই যে কভার লেটার, আমি কিছু কভার লেটার আর কি লিখে রেখেছি যে আমি যাতে খুব তাড়াতাড়ি কাজটা করতে পারি। ওরা যখন কাজটাকে করে ওটাকে কি বলে দেখেন, কথা ভুলে যাই, বায়াররা যখন অফার দেয়, মানে ওই অফারটা আসে বায়ার রিকোয়েস্টের মধ্যে, আমাকে রিকোয়েস্ট করতে হবে। আবার অনেক সময় হয় কি আপনার পোর্টফোলিও যদি হাই র্যাঙ্কে থাকে, আপনার রিভিউ যদি অনেক ভালো থাকে, অনেক সময় বায়াররাই আগে আপনাকে নক করবে। তো ফার্স্ট টাইম তো আমরা যেহেতু বিগিনার, আমাদেরকে ওইভাবে নক করবে না, আমাদেরকেই তাদেরকে নক করতে হবে। এই যে দেখেন আমার এখানে অনেকগুলো কভার লেটার আমি লিখে রেখেছি। যেমন এখানে আমার কভার লেটারটা কি আছে, যে ফার্স্টেরটা আর কি, এটা ডিপেন্ডস অন যে সে কি দিল। সে কি শুধু এক লাইনে লিখলো যে আই নিড এ প্রফেশনাল লোগো, প্লিজ বিড মি বা রিকোয়েস্ট মি, সে কি এটাই লিখে দিল, নাকি ওখানে কোনো অ্যাটাচমেন্ট দিয়ে দিল, নাকি সে ডিটেলসে দিয়ে দিল। যেমন আমি এখানে লিখি যে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সার, আমি এই থিমের উপরে কাজ করেছি, ব্যানারটা হিয়ার আর অ্যাটাচ সাম অফ মাই প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল। তারপরে এখানে হচ্ছে আমার যে লিঙ্কটা আছে, লিঙ্কটা দিয়ে দিই। ফর কমপ্লিটিং দ্য ডিজাইন আই নিড দ্য ডিটেলস অফ ইউর কন্টেন্ট লাইক লোগো, প্রোডাক্ট। সে কিছুই দেয়নি, এটা কখন ইউজ করি, সে যখন কিছুই দেয়নি তখন আমি এই কভার লেটারটা ইউজ করি। তারপর আবার যে আমি এটা 2 দিনের মধ্যে করে দেবো, বাই দিস বাজেট আই উইল প্রোভাইড 2 টাইম এডিট কারেকশন বাই ইউর মাই ইনস্ট্রাকশন। আমি তাকে বলেছি যে আপনার যে বাজেট, সেই বাজেটে আমি মাত্র 2 বার এডিট করে দেবো, এর বেশি করে দেবো না, কারণ তার বাজেট কম। তারপরে হচ্ছে ডিফারেন্ট সাইজে আমি ব্যানারটা করে দেবো, লাইক মেইলের সাইজ, ফেসবুকের সাইজ, লিঙ্কডইনে ব্যবহার করার জন্য, আরও এক্সেট্রা এক্সেট্রা। আবার এখানে আসি,
যে এখানে আবার একটা আছে, সে আরেকটা ডিজাইন করতে চেয়েছিল যে ফিনান্সিয়াল এটার করার জন্য এখানে যে ইফ ইউ হায়ার মি আই উইল কোলাবোরেট উইথ ইউ ফর দ্য লং টাইম 6 মান্থ থেকে 1 ইয়ার, আমি তোমার সাথে অ্যাটাচ থাকবো, আমি তোমাকে 8 থেকে 10 ঘন্টা ইজিলি কাজ করে দিব, 100% টেনশন ফ্রি, তুমি কাজটা করতে পারো, কি করতে পারো। আপনি কাভার লেটারগুলো আসলে কিভাবে করবেন এই রিলেটেড আপনি আগে থাকতেই কি করবেন, একটু লিখে রাখবেন। কারণ সাথে সাথে যখনই তার কোনো অফার আসে দেখবেন 2 সেকেন্ড পরে ওখানে 10টা পড়ে গিয়েছে, তারপরে আপনি 5 সেকেন্ড ওয়েট করেন, আবার দেখেন 20টা রিকোয়েস্ট পড়ে গিয়েছে। রিকোয়েস্টগুলো পড়তে থাকে কারণ এত অনেক ডিজাইনার যে, তো সেখান থেকে সবসময় ট্রাই করবেন ফার্স্টে রিকোয়েস্টটা করার জন্য। কারণ ফার্স্ট টাইমে যদি আপনি করতে পারেন, বায়ার হচ্ছে ফার্স্ট যেগুলো থাকে সেগুলোকেই বেশি গুরুত্ব দিয়ে কাজ করে, আর ওভাবেই হচ্ছে আপনাকে কাজটা কি করে দিবে, পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরিফ বুঝতে ম্যাম পারছেন? আমি যে বিজনেস কার্ডের একটা গিগ বানাইছি, কিন্তু আমার তো বায়ার রিকোয়েস্ট শোই করে না। বায়ার রিকোয়েস্ট সই করছে না? না ম্যাম, আমি কয়েকদিন ধরে দেখতেছি ফোনে আসেই না। অ্যাক্টিভ থাকতে থাকতে আসবে। ওয়েট আপনি কি গিগ করেছেন কমপ্লিট? জি ম্যাম করছি। ওই মোর অপশনে গিয়ে বায়ার রিকোয়েস্ট অপশনে ক্লিক করার পরে কোনো অপশন আসছে না? না ম্যাম, কতক্ষণ নো রিকোয়েস্ট দেখায়। কতক্ষণ অনলাইনে থাকেন? ম্যাম আমি দিনের মধ্যে দেখা যাচ্ছে 6-7 ঘন্টা, আর রাতে আবার 4-5 ঘন্টা। ওকে, এটা হয় কি যে ওই রিকোয়েস্টে দেখায় যে কোনো অনলাইনে নেই, ডান পাশে একটা ড্রপ ডাউনের মতো অপশন থাকে তীর চিহ্নের, দেখেছেন ওইটা? বুঝলাম না ম্যাম। আপনি কি এখন আপনার অ্যাকাউন্ট অন আছে? জি ম্যাম, লগইন করা আছে। আচ্ছা, ওকে একটু স্ক্রিনটা শেয়ার করেন, দেখিয়ে দিচ্ছি। আমার পিসি হ্যাং হয়ে যাচ্ছে। ম্যাম ওই যে ব্যাকগ্রাউন্ডে ওবিসি স্টুডিও ওইটা কন্টিনিউ, এই জন্য আমার এরকম হয়ে যাচ্ছে। ওই যে এটার জন্য হ্যাঁ ম্যাম। ওটা কি করব জানেন, এই যে বৃহস্পতিবারে কি হয়েছে, এই স্মুথলি কাজ করছি, এই করছি আমার এই লাস্ট, হ্যাঁ দেখতে পাচ্ছি 54 ব্যাচের কারেন্ট চলে গেছে, একদম ক্লাস শেষ 2 মিনিট আগে, মানে আমার ক্লাস শেষ, আর একটা জিনিস জাস্ট দেখাবো, 2 মিনিটও বাকি নেই কারেন্ট চলে গিয়েছে। এর আগে একবার হয়েছিল আপনাদের ব্যাচে, ভাগ্য ভালো যে সাকিব স্ক্রিনশট করেছিল, এখন ওই ব্যাচে কেউ স্ক্রিনশট করেনি, তাহলে আমি তো ওই ফাইলটা জমা দিতে পারিনি অফিসে, তো আমার প্রুফ কি আমি যে তাদের ক্লাস নিয়েছি বা করেছি। এই জন্য ভয়ে এখন আমি আবার আরেকটা সফটওয়্যার নামিয়ে রেখেছি, এটা অটোমেটিক্যালি হচ্ছে রেকর্ডিং, যে যদি কোনো কারণে আমার 2টা স্ক্রিন রেকর্ডার চলছে, একটা হচ্ছে এই কি বলে ফার্স্ট স্টোনে, আর একটা হচ্ছে ওবিএসে, যে কোনো কারণে জি ম্যাম, এই জন্য আর কালকে একটু করতেছি, মিসম্যাচ হয়েও যায়, যাতে আমি এটা করতে পারি। এখানে এই যে দেখেন ডান পাশে 10 অফার লেফট টুডে, 10টা। শুভন, একটা পিক আওয়ার থাকে, পিক আওয়ার থাকে, যেমন আপনি এখন ক্লাস করছেন, কাজ করছেন, এর মধ্যে কি আপনি গিয়ে অফার দিয়ে আসবেন যে আমার লোগো দরকার, বিজনেস কার্ড দরকার? না, ওদের একটা পিক আওয়ার থাকে যে ওদের যখন সকালে অফিস টাইম শুরুর আগে ওরা হচ্ছে অফারগুলো দেয়, এরপরে ওদের লাঞ্চ ব্রেকে অফারগুলো দেয়। ম্যাম আমি বিভিন্ন টাইমে চেক করে দেখছি, সবসময় একই রকম দেখায় ম্যাম। এই যে এখানে একটু রিফ্রেশ করেন গ্লোবাল তো, ফেসবুকে বলে যে এই টাইমে হ্যাঁ রিফ্রেশ করেন, উপরের এইটাতে গিয়ে রিফ্রেশ করেন, একটু ওয়েট করতে হবে, আর আপনি ফার্স্ট টাইম তো এই জন্য আর কি একটু সমস্যা হবেই, যে আসবেন, আর তার মধ্যে আপনার মাত্র একটা গিগ আরও বেশি হলে আরও বেশি আসবে। শুধু বিজনেস কার্ড করেছেন তো, তাই হয়তো বা বিজনেস কার্ডের জন্য আসেন, আপনি লোগো ডিজাইনের জন্য করেন, দেখবেন অহরহ আর কি একটু পর পরই লোগো ডিজাইনগুলো আসতে থাকে। ম্যাম সমস্যা ঠিক বুঝলাম না, মানে কি বললেন? কোথায়?
এই যে অল সাবজেক্টস লেখাটা আছে, অল সাব ক্যাটাগরিজ ডানে, হ্যাঁ এইখানে ড্রপ ডাউনে ক্লিক করে আপনার শুধু একটা গিগ, এই একটা গিগের জন্য আর কি শো করছে না, আরও গিগ থাকলে যেমন লোগোর জন্য, তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইমেজ ম্যানিপুলেশন, এরকম আরও 2-1টা গিগ করেন, দেখবেন আরও অনেকগুলো আসবে। বিজনেস কার্ডের জন্য আপাতত কেউ অফার দিচ্ছে না। যদি এখানে অফার স্টপ করে দেব। হ্যাঁ অফ করে দিতে পারেন। এই যে এখানে দেখেন সেন্ট অফারস। ম্যাম হ্যাঁ বলেন আরিফ। ম্যাম ওই যে বায়ার রিকোয়েস্টে ম্যাম একটা মেসেজ দেখলাম, মানে মাত্র আমি ঠিক বুঝতেছি না ম্যাম। দেখি স্ক্রিন শেয়ার করেন। ম্যাম আপনার কথা ডবল শোনা যাচ্ছে, মনে হয় আপনি দুই জায়গা থেকে জয়েন করেছেন তো এই জন্য। না আমি এক জায়গা থেকে জয়েন করেছি, বাট হচ্ছে শোভনেরটা অন ছিল, এই কারণে দুইবার শোনা যাচ্ছিল। এখন ঠিক আছে? একবারই শোনা যাচ্ছে। এখন ঠিক আছে ম্যাম। এই শোভনের এই অন ছিল তো এইজন্য। আরিফ একটু শেয়ার করেন দেখি তো কি প্রবলেম। ম্যাম শেয়ার করার সিস্টেমেটিক বুঝতেছি না আমি। আর ম্যাম এই যে লোগো ডিজাইন তো সবাই দেখি এআই ফাইলটা চায় আর কি। এটা পরে দেব। ম্যাম শেয়ার তো হইতাছে না। প্রেজেন্ট নাও যান। প্রেজেন্ট নাও। হ্যাঁ গেছি, বুঝছে শেয়ারের অপশনটা ম্যাম আনভিজিবল হয়ে রয়েছে। আসবে ওয়েট আরিফ, টেনশনের প্রয়োজন নেই। এই যে আমাদের যে স্ক্রিনের যেমন প্রত্যেকের নাম আর ছবি শো করে, ওইরকম একটা ছবি এসেছে ব্ল্যাকের মধ্যে। হ্যাঁ জি ম্যাম আসছে, একটা শেয়ার তারপর ক্যান্সেল শেয়ারে দুটো অপশন আসছে। হ্যাঁ ওই ছবিটার উপরে ক্লিক করে তারপরে শেয়ারে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, এখন হইছে ম্যাম। হ্যাঁ হবে। আর শোভন কি যেন বললেন? ম্যাম এই যে এটা বাই রিকোয়েস্টে গিয়া তারপরে যে এটা পাইছি আমি বললাম যে লোগো ম্যাম দেখতেছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এখানে কি আছে? হ্যালো অল, I am searching for a website developer to help with the front and back of my website. I purchased X Marketplace which is টার্কি। কি হয়েছে এখানে প্রবলেম সেটা বলেন। না ম্যাম মানে ওই যে আপনি এখন যে একটা প্রবলেম দেখালেন না যে এরকম বাই রিকোয়েস্টে গিয়া এরকম কিছু আসবে, আমি আর কি মানে আমার টন করে দেখলাম তারপর আর কি এটা পাইলাম। আপনার এটা এসেছে, এই যে অলরেডি একটা বায়ার রিকোয়েস্ট চলে এসেছে, আপনি এটাতে যাবেন, এই যে এটার উপরে যান, উপরে গেলে দেখেন ডানে সেন্ড অফার চলে আসে, এই যে ওই লেখাটার উপরে আসেন, অ্যাক্টিভে যান, এই যে দেখেছেন সেন্ড অফার ডান পাশে। হ্যাঁ জি ম্যাম। এই সেন্ড অফারে গেলে অফারের অপশনগুলো চলে আসবে যে আপনি এখানে কি কি লিখবেন, তারপর হচ্ছে আপনার কোনো কভার লেটার থাকলে লিখে দিয়ে তারপরে যে এখানে সাবমিট করলেই সাবমিট হয়ে যাবে। আর সাব ক্যাটাগরি দেখিয়েছি, আপনি তো ওয়েবসাইট রিলেটেড ক্লিক করেছেন, এই যে অল সাবজেক্টস নিচে কেটেন না, একটু দেখুক সবাই, অল সাবজেক্টস উপরে এই যে হ্যাঁ এটাতে ক্লিক করেন, নিচে নিচে অল সাব ক্যাটাগরিজ, এখানে আপনার দুইটা আছে কি বলে গিগ আছে, তো আপনার এই দুইটা রিলেটেড যা যা সব বাই রিকোয়েস্ট গুলো এখানে আসতে থাকবে। তো মানে এই রিকোয়েস্টটা দিয়ে কি বোঝাইতেছে এটি বুঝলাম না। কোন রিকোয়েস্ট? মানে এই যে বাই রিকোয়েস্ট। ও আচ্ছা, এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে হ্যাঁ জি ম্যাম। বাংলা ভাষায় যদি বলি, আমি তাকে রিকোয়েস্ট করছি যে আপনি তো একটা কাজ অফার দিয়েছেন, আমি সেই কাজটা করতে চাই, আমাকে কাজটা দেন, চেয়ে নিচ্ছি। আচ্ছা মানে এটা কি ম্যাম বাইরের পক্ষ থেকে দেওয়া হয়? বাইরের পক্ষ থেকে না, বায়ার অফার দিয়েছে, আমি বললাম সাপোজ আমি কি বলে এটাকে কি বলে, কত সহজভাবে বোঝালে আসলে আপনারা বুঝবেন সেটা ভাবছি। এটা অলরেডি আরো 3 জন অফার করেছে বায়ার, 3 জন এখানে ই করেছে। এটা মানে হচ্ছে যে আমি বললাম যে আমার যেমন এই যে আমার বাসার সামনে যে এখন কি এসেছে, বড় বড় ইলিশ মাছ নেবেন কিনা, সে ডাকছে, খেয়াল করেছেন, সে ডাকছে। এখন আমার ইচ্ছে হলে আমি কিনবো, না ইচ্ছা হলে নাই, বাট সে কি করছে, রিকোয়েস্ট করছে যে কিনেন, কেউ কিনেন। তো এখানে যেটা হচ্ছে বায়ার হচ্ছে আপনাকে অফারটা দেখিয়ে রেখেছে যে আমার এই কাজটা দরকার, তুমি আমাকে রিকোয়েস্ট করো, আমি তোমাকে কাজ দেব। আপনার মতো আরো 10 জন রিকোয়েস্ট করবে,
সে হচ্ছে আপনাকে যদি চুজ হয়, আপনার প্রোফাইল দেখে যদি পছন্দ হয়, আপনাকে কাজটা প্রোভাইড করবে। এটাই মানে আমি বায়ারকে রিকোয়েস্ট জি ম্যাম, করছি, বুঝতে পারছি। বায়ার অফার দিয়ে রেখেছে। আর শোভন এবং সবাইকে বলছি, রিকোয়েস্টের আরেকটা অপশন আছে। আপনাদের এই যে প্রোফাইলে যাওয়ার পর নিচে কিছু গিগ ইউজ করা হয়, ট্যাগ লাইন ইউজ করার অপশন আছে। যে আপনি যে ট্যাগ লাইনগুলো ইউজ করছেন, এগুলো ম্যাম হ্যাঁ, সাজেশন, যে ট্যাগ লাইনগুলো ইউজ করছেন এই ট্যাগ লাইনগুলো যত কি বলে পরিচিত হবে, যত বেশি ট্যাগ লাইন ইউজ করবেন তত বেশি বায়ার রিকোয়েস্ট আসার সম্ভাবনা আছে। ঠিক আছে? আর 100% ট্রাই করবেন যে আপনার পোর্টফোলিওটা ক্রিয়েট করার জন্য। আরিফ, জি ম্যাম। আপনি ওয়েবের জন্য করেছেন, আমাদেরকে আমি এটা আসলে আরেকটু ক্লিয়ার হয়ে নেই যে আমাদেরকে নতুন করে অ্যাকাউন্ট করতে বলা হয়েছে। আমি এটা ক্লিয়ার হয়ে আগামী ক্লাসে আপনাদেরকে জানাবো যে নতুন করে, যাদের পুরনো নেই তারা নতুন করে খুলে ফেলেন, আর যাদের পুরনো আছে নতুন করতে চাচ্ছেন না তাদের জন্য একটু আমাকে সময় দিতে হবে। আমি আগামীকালকে দেখি কথা বলে জানাবো। ঠিক আছে আরিফ? জি ম্যাম, ঠিক আছে। ম্যাম আমার প্রশ্নটা, শোভন কি প্রশ্ন? ওই যে ফ্রিল্যান্সার কন্টেস্টে দেখলাম যে লোগো ডিজাইনের জন্য যারা দেয় তারা কি এআই ফাইলটা বেশি চায়, তো আমরা তো না না, এআই ফাইল এআই ফাইল আগে দেওয়া যাবে না, এআই পিএইচডি আপনি আগে দিবেন না। যেমন আমি আমার লাইফে মানে আমার যে মেন্টর ছিল সে একটা কথা বলেছিল যে তুমি আগে বিট করবা না, বা আপনারা আগে বিট করবেন না, আপনারা আগে কি করবেন, কন্টেস্ট করবেন। কন্টেস্ট করলে হবে কি, বায়াররা কেমন ডিজাইন চাচ্ছে, কারণ ওখানে তো আপনি একা এন্ট্রি দিবেন না, আরও অনেক অনেক যারা কন্টেস্টার তারা এন্ট্রি দিচ্ছে, কে কেমন ডিজাইন করছে। আমার রিসার্চ হচ্ছে, আমার নলেজ গ্যাদারিং হচ্ছে। বায়ারের সাথে আমরা যখন কথা বলি, কমিউনিকেট করি, সে কিভাবে কথা বলে, বায়াররা আসলে কি চায়, কোন অ্যাঙ্গেলে কাজ করলে ভালো হয়, কন্টেস্ট করলে এটা আমরা বুঝতে পারি। তো আমি আমার লাইফে 2বার ভুল করেছি যে বায়ার যদি আপনাকে আগেই বলে পিএইচডি ফাইল দেন, মেইন র ফাইল বলে আর কি, র ফাইলটা দেন, যদি দিয়ে দেন তাহলে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা কম। এই জিনিসগুলো ম্যাম ওটা বুঝতে যাচ্ছি না। বুঝিনি ম্যাম আমি ম্যাম ফাইবারে তো একটা প্রবলেম আছে। ওয়েট এক মিনিট শোভন। হ্যাঁ বলতেছি যে ওই যে কন্টেস্টে মানে বলে যে উইন করার পর যাকে উইন করাবে তাকে ওই এআই ফাইলটা দিতে হবে, তো আমরা তো এখনো এআই ফাইল শিখি নাই। আর ওই যে ফ্রিল্যান্সারেও তো ফাইবারেও তো হচ্ছে লগোর জন্য এআই ফাইলটাই মনে হয় ক্লায়েন্টের বেশি চাইবে, তো আমরা তো এআই এখন না, এখন আমরা পিএইচডি দিয়ে করি, পিএইচডি দিয়েও করা যায়। আমরা এআই শিখে যাবে, যে আজকে আমরা ওয়েব টেমপ্লেট শিখছি, হয়তোবা 2 দিন লাগবে, এরপর আমরা এআই ফাইল শিখবো। আমি বলেছি অ্যাকাউন্ট করেন, ছোটোখাটো কাজগুলো যে ইমেজ রিলেটেড কাজগুলো এটা তো আপনি ফটোশপে করবেন, ওইটা করেন। লোগো ডিজাইন এখন এআইতে আমরা করি, অনেকে কিন্তু ফটোশপেও করে, খুব সুন্দরভাবে করে। যদি এআই ভার্সন চায় তাহলে আপনি ওই কন্টেস্টটা না করেন, আপনি ফটোশপে যেটা আছে আপাতত ওইটা করেন। আমি এখন যেটা পারি, আমি এখন শুধু ডাল ভাত খেতে পারি। আমি যদি মাছ নিয়ে বসি, যে মাছ আমি বেছে খেতে পারবো না, কাটা আটকে এত করে মারা যাব, তাই না? আমি এখন যেটা করি সেটা করি, আর এআই যখন শিখে যাব তখন ওইগুলো কন্টেস্ট করব। ওকে ম্যাম। আর সাকিব কি ম্যাম আমার একটা বিষয় জানার ছিল। হ্যাঁ সাবির, একটু সাকিব। ম্যাম ফাইবারে নাকি বায়াররা পেমেন্ট করার পরে আবার পেমেন্ট ওরা উইথড্র করে নিতে পারে, এই কারণে বড় বড় পেমেন্ট নাকি অনেকেই অন্য সাইডে করে। এটা কি ঠিক? আসলে পেমেন্ট ওরা অন্য সাইডে মানে অন্য অ্যাকাউন্ট দিয়ে আর কি পেমেন্ট নেয়। মানে মনে করেন $100 একটা কাজ করলো বা একটু বড় পেমেন্টের কাজ করলো, ওটা নাকি বায়ার যখন ফাইবারে টাকাটা অ্যাকাউন্টে টাকাটা দিবে তখন নাকি ওরা আবার এই টাকাটাই ওরা আবার উইথড্র করে নিতে পারে। না না, আপনি যখন কোনো রিকোয়েস্ট করছেন আগে হচ্ছে দেখে নেবেন সে পেমেন্টটাকে গ্রান্টেড করে দিয়েছে কিনা। এই যে একটু আগে যে শোভন তারপরেই দেখালো না, ওরা পেমেন্ট গ্রান্টেড করে দিলে ফাইবার ওই টাকাটা রেখে দেয়। আপনি তো আপনার ক্লায়েন্টের থেকে না, কারণ ফাইবার তো হচ্ছে 20% মতো কেটে রাখবে। গ্রান্টেড করা থাকলে সেটার উইথড্র করার অপশন নেই, বাট গ্রান্টেড যদি না থাকে, আপনি যদি কাজ করেন তাহলে সম্ভাবনা বেশি।
টাকা সে ও, নাও আচ্ছা, দিতে আচ্ছা। পারে। সাব্বির, বুঝতে পারছি। ম্যাম এই যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট গুলো মানে আহ, একটা ডিভাইসে যদি আমি অ্যাকাউন্ট করি অন্য ডিভাইসে লগ ইন করা যাবে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে যেমন আমি আমার পিসিতে এই যে যে বললাম না যে আমি তো এটাতে এখন অ্যাক্টিভ হতে পারবো না, কারণ আমার অন্য পিসিতে সেটা অ্যাক্টিভ করা, এই জন্য আমি এটাতে অ্যাক্টিভ হই না। কাজ করার সময় অন্যটাতে করি। এটা হয় কি, ওই যে মোবাইলে যেমন আইএমই নাম্বার থাকে না, হ্যাঁ কম্পিউটারের সেম, যে আপনি যে কম্পিউটার দিয়ে অ্যাক্টিভ করেছেন সেইটার আইএমই নাম্বার বা আইপি অ্যাড্রেস যেটা সেটাকে গ্র্যাব করে নেয়। তো অন্যটাতে করলে হয় কি, ওই ফাইবার তো যখন দেখবে যে এক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা অন্য একটা ড্রাইভে বা ডিভাইসে অ্যাক্টিভ হয়েছে, মাঝে মাঝে হয় যে অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। ট্রাই করবেন যাতে যেটা থেকে আপনি অ্যাক্টিভ হয়েছেন ওইটাতেই থাকার জন্য। অন্য কোনো একটা, যে অনেকে আছে যে বেড়াতে গিয়েছে, সাথে হয়তো বা ল্যাপটপ বা এটা নেওয়ার সম্ভাবনা হয়নি, তো বন্ধুর আছে বা ভাইয়ের, বড় ভাইয়ের বা বোনের আছে ল্যাপটপ, ওইটাতে গিয়ে কাজটা করে আমি দিয়ে দিই। তো এটাই হচ্ছে আপনার পরবর্তীতে রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, ব্যান হয়ে যেতে পারে। এই জিনিসটা একটু সতর্ক থাকতে হবে। আবার আপনি একটা অ্যাকাউন্ট খুলেছেন আপনার এই পিসি দিয়ে, আমার এই পিসি দিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলেছি, দাঁড়ান আমি তো স্ক্রিনই শেয়ার করিনি। যে আমি আমার এই পিসিতে একটা অ্যাকাউন্ট খুলেছি, যে আপনাদেরকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার লিংক। এই লিংক দিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলেছি। আবার আমি কি করলাম, এই পিসিতে আরেকটা অ্যাকাউন্ট খুললাম। এরকম হয় না অনেকে? জি ম্যাম। এটাও করা যাবে না। সেটাও তাহলে ওই যে মার্কেট প্লেসগুলো আছে, যখন দেখবে যে একই পিসিতে দুইটা বা তিনটা, তখনই হচ্ছে ব্যান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ম্যাম এক নামে যদি একটা অ্যাকাউন্ট করা যায় ওই নামে কি আবার সেম ওই পার্সন অ্যাকাউন্ট করতে পারবে যদি একটা অ্যাকাউন্ট প্রবলেম হয়? না, সেটা তো অলরেডি আপনার নামে যে ফেসবুক অ্যাকাউন্ট হয়েছে, সেম নামে কি আরেকটা অ্যাকাউন্ট পাবেন? মানে নাম ঠিক থাকবে, কিন্তু ওই যে ফেসবুকে যখন লগ ইন করি ওইটা কি সেম হয়? সেম হয় না। সে তো শো করবে যে এই নামে অলরেডি একটা আছে। এটা হবে না, চেঞ্জ করেন, চেঞ্জ করতে হবে। ম্যাম এই জন্য মানে অ্যাকাউন্ট করার সময় মানে অ্যাকাউন্ট করে আর নিই আমি, হচ্ছে মেইল আইডি, এই সমস্যাগুলো যদি হয়। যেমন মেইল আইডি আপনার হচ্ছে রিয়েল মেইল আইডি দিতে হয়। তো আপনি যখন ইমেল করছেন, মেইলের অ্যাকাউন্ট যখন খুলছি, মেইল যদি অন্য কারোর সাথে সেম হয়ে যায়, তখন সে শো করে যে এটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন না, আপনার নাম চেঞ্জ করতে হবে। এরকম ফাইবার বা অন্য কোনো মার্কেট প্লেসে করার সময়ও আপনাকে রিয়েল আইডি দিয়ে করতে হবে, এবং একটা ডিভাইসে করার ট্রাই করবেন, অন্য কোনো ডিভাইসে। যেমন আমাকে বলা হয়েছিল, মানে আমরা যখন কোর্স করেছিলাম, তো আমার যে মেন্টর ছিল আমাদের ভাইয়া বলেছিল যে আমরা যে নেট কানেকশন ব্রডব্যান্ডের লাইন চালাই, তো সে বলেছিল যে এটাও নাকি চেঞ্জ করলে প্রবলেম হয়। যদিও আমি এখনও কোনো প্রবলেম পাইনি, কারণ আমি অ্যাকাউন্ট করেছি সেই 2017 সালে, আর এর মধ্যে আমি মনে হয় 4বার আমার নেট কানেকশন চেঞ্জ হয়েছে। মানে 4 জায়গায় আমি সুইচ করেছিলাম, 4 জায়গায় আমার নেট কানেকশন চেঞ্জ হয়েছে, 4টা ব্রডব্যান্ডের লাইন আমি ইউজ করেছি, না ওইরকমটা প্রবলেম হয়নি। তো ব্রডব্যান্ডেরটা না, বাট আপনার পিসির ক্ষেত্রে হবে। আমার পিসি আগের যেটা ছিল সেইটাই আছে, সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর আপনার যদি ইচ্ছা থাকে যে আমি এই মার্কেট প্লেসে কাজ করব, এইরকম কোশ্চেন, যেমন এখন তো আমাদের সময় স্বল্পতার কারণে সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারছি না বা কিছু না, আপনি আপনার পরিচিত যারা কাজ করে বা গুগল আছে, ইউটিউব আছে, লিখে সার্চ দেন, দেখবেন এই রিলেটেড সব অ্যান্সার চলে আসবে। একটু জাস্ট সময় আপনাকে বেশি দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে, বাস এতটুকু। জি ম্যাম আমি বিষয়টা দেখেছিলাম, এই জন্য আপনার থেকে ক্লিয়ার করে নিলাম এখন। ঠিক আছে। আচ্ছা, আমরা কি আমাদের ক্লাস, ম্যাম বলেন। একটা প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে আমি কন্টেস্টে কি মানে একটা কন্টেস্টে একবার সাবমিট দেওয়ার পর আমি কি আবার অন্য কোনো ডিজাইন সাবমিট দিতে পারবো? অন্য মানে একটা কন্টেস্টে আমি একটা ডিজাইন একবার সাবমিট দিলাম, তো ওইটাতে রেটিং দিল একটা বায়ার, দেন হচ্ছে আমি আবার আরেকটা ডিজাইন কি সাবমিট দিতে পারবো? রেটিং যদি দিয়ে দেয় আর সাবমিট করবেন কেন?
তবে আপনি তো ওটাকে এন্ট্রি বলি, কন্টেস্টে আমরা এন্ট্রি করতে পারি, তাই জি, তো? জি, জি। তো আপনি হ্যাঁ। একটা না, আপনি অনেকগুলো এন্ট্রি করতে পারবেন। মিনিমাম আপনি ট্রাই করবেন 5টা 6টা এন্ট্রি করার জন্য, আরও বেশি করা যায়। অনেকে দেখবেন 20-25টা এন্ট্রি করে। এখন আপনি কতটুকু এফোর্ট দিতে পারবেন যে ওই শর্ট সময়ের মধ্যে আপনি ডিজাইন কতগুলো করতে পারবেন। আপনার যত বেশি এন্ট্রি হবে তত উইনিংয়ের সম্ভাবনা বেশি, যত বেশি এন্ট্রি হবে তত রেটিংয়ের সম্ভাবনা বেশি। আপনার রেটিং দিক, এখন ধরেন যে বায়ার আছে সে কি করলো যে আপনি 10টা এন্ট্রি দিলেন, 10টা এন্ট্রির মধ্যে আপনার 2টা ডিজাইন তার খুব পছন্দ হলো, অথবা 3টা ডিজাইন খুব পছন্দ হলো, যে একটাতে সে 5 স্টার রেটিং দিল, আরেকটাতে 2 স্টার, আরেকটাতে 3 স্টার, অথবা দেখা গেলো একটাতে উইন করে দিল, বাকি 2টাতে সে স্টার মার্ক দিল 5 স্টার 4 স্টার। এটা কোনো প্রবলেম না, বাট আপনি এন্ট্রি দিতে পারবেন, অনেকগুলো এন্ট্রি দিতে পারবেন, আর যত বেশি এন্ট্রি দিবেন তত সম্ভাবনা আছে বায়ারের আমি একটা চোখে কন্টেস্টে পড়ার। একটা ডিজাইন দিয়েছে, সেটাতে মানে 2 স্টার দিয়েছে। তো ওই জন্য আমি আবার অন্য কোনো ডিজাইনে কোনো এন্ট্রি করতে পারবো। হ্যাঁ অবশ্যই, অবশ্যই আপনি ডিজাইন করবেন, এন্ট্রি দেন, আর ট্রাই করবেন যে সাথে সাথে থাকার জন্য। সাথে সাথে মানে হচ্ছে একটার পর এক, যেমন এখন একটা দিলেন, আরেকটা ডিজাইন করছেন, আবার এন্ট্রি দিলেন, যে ওই যে এসইও যেমন করে না, যে আপনি একটা কোনো একটা ওয়েবসাইট করেছেন, যদি এসইও না করেন ওয়েবসাইটটা একদম পিছনে পড়ে যাবে। চলেন একটা মার্কেট প্লেস, আমাদের আরিফের একটা কোশ্চেন ছিল, এটা দেখে আসি। কি জানো, গ্রাফিক রিভার, মনে আছে এই সাইটটার কথা? আমি সময় দিতে পারছি না, যে রিয়েল বলতে জব, আপনাদের সাথে থাকার আগে তো আমি একটা ফার্মে ছিলাম, ইভেন্ট ফার্মে, তো জব, তারপরে হচ্ছে ফ্যামিলি, সব কিছু মেনটেন করে, আবার হচ্ছে আমি ফ্রিল্যান্সারে আউটসোর্সিংয়ে ওইভাবে সময় দিতে পারি না। বাট আমার খুব ইচ্ছা আছে, আমি হচ্ছে এই যে গ্রাফিক রিভার আর হচ্ছে থিম ফরেস্ট, কোডারগ্রাফ, কোডগ্রাফ, এগুলাতে হচ্ছে যদি কোনো ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারি, তাহলে আর আমাকে বিট করতে হবে না, fiverr.com-এ বসে বসে ক্লায়েন্টকে, বায়ারকে রিকোয়েস্ট পাঠাতে হবে না। দেখেন কোশ্চেনটা যেন কে করেছিল, বায়ার রিকোয়েস্ট। ম্যাম এটাতে কি একবার রিজেক্ট হলে? হ্যাঁ বলেন, কোথায়? ম্যাম এটাতে যদি একবার রিজেক্ট হই, মানে এই সাইটটাতে, টাটা বাই, তারপরে কি আর দেওয়া যাবে না? টাটা বাই বাই, আপনাকে টাটা বাই বাই করে দিবে। আপনার আইপি অ্যাড্রেস, আইএমই নাম্বার, তারপরে ডেস্কটপে সব ব্লক হয়ে যাবে যদি একবার ব্যান খান। ফাইবারে তো তারপরেও থাকে যে ব্যান খেয়েছেন, ওইটা তো। ম্যাম আমার আরেকটা কোশ্চেন। হ্যাঁ শোভন, আমি এই যে গ্রাফিক রিভারে আমি 4-5টা বিজনেস কার্ড সাবমিট করছিলাম, তো সবগুলো আর কি রিজেক্ট হয়েছে। আর তার কিছুদিন পরে একটা ইমেল আসছিল যে আমি আর 6 মাসের মধ্যে কোনো ডিজাইন সাবমিট করতে পারবো পারবেন না। না। হ্যাঁ আপনাকে ব্যান করে দিবে। এই আপনার হচ্ছে ফ্রিল্যান্সারে মেবি 3 মাস। হ্যাঁ বলেন। তো আমি হচ্ছে যদি আমি অন্য একটা অ্যাকাউন্ট খুলি গ্রাফিক রিভারে, তো তাহলে কি কোনো প্রবলেম হবে? না। আইপি কি কোনো প্রবলেম হবে না, তবে ট্রাই করতে হবে যেই পিসিতে করেছিলেন সেই পিসি যেন না হয়। ওই আইপি অ্যাড্রেস, সেম আইপি অ্যাড্রেস, সেম পিসির তো একটা ওই যে সিরিয়াল থাকে, যে আমার এটা যেমন আপনারা লগ ইন করছেন সিরিয়াল আছে, এই সিরিয়ালটা যাতে না হয়, অন্য একটা দিয়ে ট্রাই করতে হবে। ওকে ম্যাম। ঠিক আছে, এই ফ্রিল্যান্সারেও এরকম, যদি একবার ব্যান খান মেবি 3 মাসের জন্য ব্যান হয়ে যায়, 3 মাসের মধ্যে আর করা যায় না। ফাইবারও সেম 3 মাসই, 3 মাস বা 6 মাস এরকমটাই, যদিও আমি এখনো ব্যান খাই নাই, দেখা যাক কি হয়। আর আসলে ওরকমভাবে ম্যাম ব্যান কি কি কারণে ব্যান খায়, মানে কি না হলে, কি যোগ্যতার অভাব, কি যোগ্যতার অভাব ওটাই তো বুঝতে ব্যান খায় হচ্ছে কপিরাইট ইস্যু থাকে, তারপরে হচ্ছে ওদের কিছু রুলস আছে। আপনি যখন লগ ইন করছেন ওদের রুলস অ্যান্ড রেগুলেশনে গিয়ে দেখবেন, প্রত্যেকটা সাইটেরই এটা তো নেই। যেমন আমি গুগলে চলে যাই, গুগলের রুলস অ্যান্ড রেগুলেশন, GOOGLE, গুগল রুলস। আচ্ছা গুগলস কেন দেখবো, ফাইবারেরই দেখি। ফাইবার রুলস অ্যান্ড রেগুলেশন, এই যে অবসর সময়ে যে কোশ্চেনগুলো করছেন এখানে তো একদম ফুলফিল সব বলতে পারছি না, অবসর সময় একটু ঘাটাঘাটি করেন। ফাইবারস টার্মস অফ সার্ভিস, দেখি এখানে যাই সে কি বলেছে।
সব কিছুরই টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন সাইন ইন করার আগে টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনটা আসে, যে এখানে যাব দেখেন ওদের কতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। বায়ারকে কি বলছে, বায়ারের জন্যও কিন্তু থাকে, শুধু যে আমাদের জন্য তা কিন্তু না, বায়ারের জন্য থাকে। বায়ার আর ইউজার্স হু পারচেজ সার্ভিস অন ফাইবার, বায়ার হচ্ছে ইউজার হবে যে সার্ভিস ফাইবারে করবে, কাস্টমার অফার, ফাইবার ব্যালেন্স, তারপর লোগো ডিজাইন, অরিজিনাল ডিজাইন ফর লোগো আপলোডেড বাই এ সেলার থ্রু দ্য ফাইবার লোগো মেকার, মানে ফাইবারে আপনি যে কিটটা বানাচ্ছেন লোগোর মাধ্যমে সেটা হচ্ছে অরিজিনাল হতে হবে। তারপর মেইন টার্মস, আরও অনেক অনেক টার্মস আছে, যে আপনার বেস স্টার্টিং $5 হতে হবে, $5 ফার্স্টে যদি আপনি $5 দিয়ে দেন তাহলে হবে না। সাম গিগস আর অফার্ড এট এ বেস প্রাইস অফ মোর দেন $5 as determined by the seller, আপনি $5 বেশিও দিতে পারবেন, সেটা বেস করবে আপনি যে ডিজাইনটা করছেন সেটার উপর। তারপরে হচ্ছে ফর ফি অ্যান্ড পেমেন্টস প্লিজ রিড দ্য পারচেজ সেকশন, এখানে গেলে যে পেমেন্ট নিয়ে অনেকের কথা ছিল না, যে পেমেন্টটা কি হবে, যেখানে গিয়ে দেখতে পাবেন পেমেন্ট ওরা কীভাবে কী করবে। এই যে কন্ডিশনগুলো পড়েন সেলারের জন্য, যে আমরা যারা, এটা হচ্ছে ওভারভিউ, এখন শুধু সেলারের জন্য বেসিক থেকে শুরু করে সব এখানে আছে। গিগগুলো কি হবে, 7 গিগ ফর সেলার উইদাউট এ লেভেল স্ট্যাটাস, মানে আমরা এখন 7টা করতে পারবো, ফার্স্ট লেভেল হয়ে গেলে 10টা করতে পারবো, সেকেন্ড হলে 20টা, তারপরে যদি আমি টপ রেটেড হয়ে যাই 30টার বেশি করতে পারবো। এরপর দেখেন ইলিগ্যাল অর ফ্রড সার্ভিস, আপনি যদি ফ্রড কোনো সার্ভিস দেন অথবা আপনি যার কাজ করছেন, এমনও আছে অনেক বায়ার যে আপনি কাজ করে দিলেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী, সে যা চেয়েছে তাই করেছেন পারফেক্ট, সে স্যাটিসফাইড, কিন্তু তার মাথায় প্রবলেম আছে, সে আপনাকে একটা ব্যাড রিভিউ দিয়ে দিল। তাই চেষ্টা করবেন যাতে ব্যাড রিভিউ না আসে, আর রিভিউ দিলেও যাতে একদম 100% রিভিউ দেয়, রিভিউটা যাতে ওই যে যেমন স্টার মার্ক থাকে না 5 স্টার 4 স্টারও যাতে না আসে, 100% আসলে সেই রিভিউগুলো কি হবে আপনার প্রোফাইলটাকে হাইলাইট করবে। এই যে ম্যাম সে যদি ইচ্ছা করে ব্যাড রিভিউ দিয়ে দেয় তাইলে আচ্ছা, অনেকেই আছে, ওই যে বললাম না মাথায় প্রবলেম, অনেকেই আছে। এই যে দেখেন ইলিগাল ফ্রড, কপিরাইট করা যাবে না, অ্যাডাল্ট কন্টেন্ট এটা, তারপরে যে পর্নোগ্রাফি এটা সেটা, ইন্টারনাল গিগস, এরপরে স্পাম ননসেন্স, এরপরে আরও আছে রিসেলিং, মানে হচ্ছে আপনি একটা অলরেডি ডিজাইন করে দিয়েছেন, একটা লোগো ডিজাইন করেছেন, এসি সিম্পলের জন্য এই লোগোটা ডিজাইন করেছেন, সেমই জাস্ট নাম আর চেঞ্জ করে দিয়ে, মানে কপিরাইট ইস্যুর মতো, যে ঠিক রিসেল করছেন আরেকজনের কাছে, সেম লোগোটাই দিয়েছেন, জাস্ট তার নাম ধাম চেঞ্জ করে। এই জিনিসগুলো একটু পড়েন, লেভেলগুলো কিভাবে আমরা ই করব, না পড়লে আসলে পারা যাবে না। দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক অপশন আছে, এই সব কিছু তো আসলে মনে রাখা পসিবল না, একটু জাস্ট পড়ে। এটা আবার বায়ারের জন্য, বায়ার কী কী করবে, অর্ডার কিভাবে করবেন, বেসিক হ্যান্ড সব কিছু এখানে আছে। ক্লিয়ার? আর কার কোনো কোশ্চেন? ম্যাম ওই যে আমি ফার্স্টে বলছিলাম যে সিঙ্গেল পেজ আর ডাইনামিক পেজের ডিমান্ড পুরো। এরপরে আর কারো কোনো কোশ্চেন ছিল? ওকে, তো যেটা বলছিলাম আমার ইচ্ছা, ম্যাম একটা ছোট্ট ছিল একটা, যে আমি ফেসবুকে একটা গ্রুপে দেখলাম যে পিসিতে আর কি, এই যে ফাইবারে অনেক সময় দেখেছো অনেকে অটো রিফ্রেশার অন করে রাখে, এটা কি লিগ্যাল না লিগ্যাল? এটা করা যাবে না। অটো রিফ্রেশার দিলে কি হবে, যে ওটা তো বারবার অটো রিফ্রেশ করছে যে বায়ার রিকোয়েস্টগুলো যাতে আমি দেখতে পাই। তো এটা হবে কি, কোনো যদি আপনি যদি এই থাকেন অফলাইনেও থাকেন, সে তো বারবার অটো রিফ্রেশ করছে, একবার যদি ধরা পড়ে, কারণ আপনি আমি ভাবতেছি আমি অনেক চালাক, বাট আমার উপরও চালাক আছে, লাখ লাখ ডলারের বিজনেস করছে তারাও, কিন্তু যদি ধরা পড়ে আপনার তো টোটাল অ্যাকাউন্ট ইউজে, যেমন গ্রাফিক রিভার আপনাকে 6 মাসের ব্যান করেছে, কিন্তু 2 বছরের জন্য ব্যান করে দিবে। ওকে ম্যাম, ঠিক আছে। ওকে সাকিব মিউট। এখানে আসি, যে কথাটা বলছিলাম, ওই যে একজন কোশ্চেন করলেন
যে বায়ার রিকোয়েস্টটা কি আসলে বুঝতে পারছি না, কিভাবে বুঝিয়ে দেন। ফ্রিল্যান্সার বিট করা, বায়ার রিকোয়েস্ট করা হচ্ছে আমাকে কাজটা দেন, এটা বুঝতে পেরেছেন? যে আমি কাজটা পারি, আমাকে কাজটা দেন, আমি রিকোয়েস্ট করছি। বাট আপনি যদি এইসব মার্কেট প্লেস যে আছে, গ্রাফিক রিভার, থিম ফরেস্ট, কোডগ্রাফ, তারপরে আরও কিছু মার্কেট প্লেস আছে, যদি আপনি এখানে একবার অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে হবে কি, আপনাকে যে বারবার বিট করতে হবে না, বারবার রিকোয়েস্ট পাঠাতে হবে না, এই কাজগুলো আপনার থেকে যাবে। যেমন আমি ওই দিন কি দেখিয়েছিলাম, গ্রাফিক্সে গিয়ে প্রিন্টে যাই, বিজনেস কার্ড দেখিয়েছিলাম, লোগোও দেখিয়েছিলাম। এখানে সে কি করেছে, এটাও কিন্তু মার্কেটিং আছে। আপনার ডিজিটাল মার্কেটিং যারা করে, এসইও করে, আপনার আবার ওদেরকেও হায়ার, মানে ওদের সাথে কন্ট্যাক্ট রাখতে হবে যাতে আপনার যে কাজটা সেটা সবসময় উপরে থাকে। কারণ এই কাজগুলো যদি নিচে পড়ে যায়, যারা কিনতে আসবে, বায়াররা কিনতে আসবে, তারা কিন্তু পিছনে যায় না, প্রথম দিকে আছে ওগুলো যে 1-2 পেজ পর্যন্তই তারা দেখে। তো এখানে দেখেন এই কার্ডটা মাত্র $6। কত আসে $6? 520 টাকা, 30 টাকা। দেখি $6 কত আসে, একদম কম অ্যামাউন্ট ধরে করব। $6 যদি আমি 80 টাকা করে ধরি, 6 টা 48, মানে 480 টাকা। এটা হচ্ছে আপনার অ্যামাউন্ট, মাত্র 480 টাকায় সেই কার্ডটা ডিজাইন করে দিবে। বাট দেখেন সে এই কার্ডটা তার কতবার সেল হয়েছে, 496 বার। ডিলিট করি, $6